আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আজকের HTML ক্লাসে। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই একটু দ্রুত যুক্ত হতে থাকো, আমরা আমাদের ক্লাসটি 2-3 মিনিট পরে শুরু করে দেব। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাতে পারো। যারা সালাম দিচ্ছ সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তো আজকে রুটিন অনুযায়ী তোমাদের HTML এর লেকচার নাম্বার হচ্ছে 2 বা পর্ব 2। তো এর আগে তোমাদের পর্ব 1 হয়ে গিয়েছিল ঈদের আগে, তো আজকে আমরা চলে এলাম পর্ব 2-তে। সবাই কেমন আছো, সবার পড়াশোনার কি অবস্থা একটু কমেন্ট করে জানাতে পারো। ভাই আপনি ম্যাথ পড়ালেই ভালো হয়। ঠিক আছে, ম্যাথও পড়াবো, সবাই পড়াবো। ম্যাথ ক্লাস আসলে ম্যাথ শুরু করে দিব। ভাই আমি এই চ্যাপ্টারটা পড়ি নাই আজকে ক্লাস। না, তুমি আজকে ক্লাসে করলে অনেক কিছু বুঝবে না, কেননা এই ক্লাসের সাথে প্রথম যে একটা ক্লাস হয়ে গেছে সেটা কিন্তু কানেক্টেড থাকবে, একটু হলেও কানেক্টেড থাকবে। তো তুমি তাও ক্লাসটা একটু করে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আজকে পয়লা বৈশাখের দিন। অনেকে চিন্তা করতে পারো যে ভাই ক্লাসে কেন চলে এসেছেন, কারণ এখন আসলে তোমাদের সামনে পরীক্ষা, তো এত বন্ধ দেওয়ার মতো সময় পাবো না আমরা। ম্যাথ বাদে অল সাবজেক্ট আলহামদুলিল্লাহ ভালো। তোমার ম্যাথ কেন ভালো না সেটা তো বলতে হবে। ম্যাথে তোমার কি ধরনের ঘাটতি? দেখো, তোমার যদি একটা সাবজেক্টের অবস্থা একটু খারাপ থাকে তার মানে কিন্তু তুমি এইচএসসিতে হয়তো বা তুমি কাভার করে ফেলতে পারবা, কিন্তু অ্যাডমিশনে গিয়ে কিন্তু ধরাটা খাবা। বুঝতে পারছো? তো এই জন্য কোনো সাবজেক্টে ল্যাকিংস রাখা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে, কারণ যারাই সমান গুরুত্ব দিবে অ্যাডমিশন জার্নিটা তাদের জন্য অনেক স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছো? অ্যাডমিশন জার্নি নিয়ে তো অবশ্যই চিন্তা করতে হবে তোমাকে, যে অ্যাডমিশনে কি হবে। কারণ তোমার তো টার্গেট এটা না যে তুমি এইচএসসি পরীক্ষা পাশ করার পর তুমি ঘরে বসে থাকবা। সবারই তো স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং হওয়া, ডাক্তার হওয়া, ভার্সিটিতে পড়া, তাই না? তো তোমার তো একটা না একটা তো টার্গেট আছে, তাহলে সেই টার্গেটটা অনুযায়ী তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। আগে ক্লাসটি অর্ধেক কোর্স ছিলাম, মানে তুমি অর্ধেক কোর্স, আমি তো অর্ধেক করাইনি। আচ্ছা, একটা চ্যাপ্টার 3 ভাগের 1 ভাগ করানো হয়েছে। চলো আমরা অনেকক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করেছি, তো আর তো বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাই না? 3 মিনিট অপেক্ষা করা হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না, অনেক অপেক্ষা হয়েছে। এখন আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। অনেকদিন পর, হ্যাঁ ঈদের আগে নিয়েছিলাম, আবার ঈদের পরে চলে এলাম। ভাইয়া বৈশাখ আমাদের জন্য না। হ্যাঁ একদম ঠিক বলছো, এটা আমাদের জন্য না। দেখো, আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের কোন টাইপ থেকে বিগত বছরে কতগুলো এমসিকিউ এসেছিল এবং কতগুলো সিকিউ এসেছিল, এটা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল, এবং তাই না? তো গত ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? আমরা আশা করি এই পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে। HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, কাঠামো, এই পর্যন্তই বলা যায়। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। দেখো, এই পর্যন্ত কিন্তু অনেক এমসিকিউ আসছিল এবং আমরা কিন্তু ওই ক্লাসে অনেক এমসিকিউ সলভ করেছিলাম, এবং তারপর থেকে এমসিকিউ আসে না যে তা না, আসছে। তো এই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এমসিকিউ অনেক বেশি। যেমন এই টাইপ নাম্বার 5 থেকে এমসিকিউ এখন পর্যন্ত 33 বার আসছে, টাইপ নাম্বার 4 থেকে 21 বার আসছে। তার মানে সংখ্যাটা কিন্তু অনেক বড়, তাই না? তার মানে এবছরও যে এখান থেকে এমসিকিউ আসবে আমরা এতটুকু কনফার্ম তোমাকে দিতেই পারি। তো
তারপর দেখো শুধুমাত্র এমসিকিউ না, আমরা তোমাদের বলেছিলাম যে বিগত বছরগুলোতে ক আর খ কোন কোন টাইপগুলো থেকে বেশি এসেছিল। যেমন এর আগের প্রথম ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে ক আর খ অনেক বেশি আসছিল ওই টাইপগুলোতে। তা আজকে যখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার টাইপ নাম্বার 6 থেকে বা 5 থেকে আলোচনা করবো, আমি এখানে কাঠামোটা একটু দেখাবো। টাইপ নাম্বার 5 থেকে যখন আলোচনা করবো তখন দেখা যাবে এখানে টাইপ নাম্বার 5-এ বেশি শুধুমাত্র ক আর খ আসছে, বাট অন্যান্য টাইপগুলো থেকে একটু কম আসছে, তাই না? আবার তুমি যদি গ আর ঘয়ের কথা চিন্তা করো তাহলে তুমি দেখবা যে এই নিচের টাইপগুলো থেকে কিন্তু গ আর ঘ একটু বেশি আসছে। তো এগুলো তোমাদেরকে গত ক্লাসে আসলে দেখানো হয়েছিল, তো এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। এখন আমি চলে আসবো হচ্ছে মেইনলি টাইপের মধ্যে। তো এগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। কারণ ফরম্যাটিং ট্যাগটা আরেকবার না বুঝলে তোমরা ক্লাসের মধ্যে আবার প্রশ্ন করতে পারো, তো এই জন্য আমরা হচ্ছে একটু তোমাদের ক্লিয়ার করে দেবো ফরম্যাটিং ট্যাগ থেকে। এই ফরম্যাটিং ট্যাগগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতেই হবে, মানে কোনো কথা নাই, তোমাকে এই ফরম্যাটিং ট্যাগগুলো মনে রাখতেই হবে। তো তোমাকে তুমি যখন কোডিং করবে HTML এ তখন কিন্তু এই প্রত্যেকটা ট্যাগ তোমার প্রয়োজন পড়বে। আর আমরা কিন্তু প্রথম ক্লাসে তোমাকে বলেছিলাম যে তুমি ট্যাগ কিভাবে লিখবা। হ্যাঁ, তোমাকে ট্যাগ লেখার জন্য তোমাকে কিন্তু এই চিহ্নটা এখানে এই চিহ্নটা ইউজ করতে হবে ট্যাগের জন্য। তো এর আগের ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে ট্যাগের জন্য তোমাদের কোন চিহ্ন ইউজ করতে হবে। তো প্রথমত হচ্ছে কি, দেখো যে কোনো একটা লেখা, কোনো একটা শব্দ তোমাকে দেওয়া আছে, সেই শব্দটা এরকম থাকতে পারে। যেমন তোমাদের আজকে আইসিটি ক্লাস হচ্ছে, আইসিটিতে আমরা নর্মালি এইভাবেই লিখি, তাই না? আইসিটি এইভাবে লিখি। কিন্তু দেখো তো ভাই, এই আইসিটি লেখাটা তুমি কিন্তু চাইলে বিভিন্ন ওয়েতে লিখতে পারো, বিভিন্নভাবে লিখতে পারো, বিভিন্নভাবে তুমি লিখতে পারো। তো আমি এখানে 3টা ওয়ে লিখবো। যেমন আমি চাইলে আইসিটিটা এইভাবে লিখতে পারি যে একটু বোল্ড করে, আইসিটিটা হচ্ছে একটু বোল্ড করে লিখলাম, এই যে আইসিটি একটু বোল্ড করে লিখলাম। তারপর আমি চাইলে এই আইসিটিটা একটু বাঁকা করে লিখতে পারি, যেটাকে আমরা ইটালিক বলি, একটু বাঁকা করে লিখলাম। তারপর আমরা চাইলে এই আইসিটিটা এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখে এখানে একটু কেটে দিতে পারি। আর এইভাবে বিভিন্ন ওয়েতে তুমি যদি ওয়ার্ডে কাজ করো বা কখনো তুমি যে পাওয়ার পয়েন্টে কাজ করো, তুমি দেখবা, বা তুমি মোবাইলে যখন স্টোরি দাও তখন কিন্তু দেখবে যে অনেক টাইপের লেখার ফরম্যাট চলে আসে, যে তুমি কোন লেখার ফরম্যাটটা তুমি নিতে যাচ্ছ। মাইরে যখন দাও তখন টেক্সট যখন লিখো তখন কিন্তু অনেক লেখার ফরম্যাট চলে আসে। তো এই যে লেখাগুলোর ফরম্যাট চলে আসবে, এটা যখন তুমি তোমার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছ বা তুমি এটা কাউকে শো করতে যাচ্ছ, তখন তো ব্যাকএন্ডে তোমাকে অবশ্যই কিছু না কিছু একটা কাজ করতে হবে। তাহলে ব্যাকএন্ডে তুমি কি এমন কাজ করলে তুমি এরকম বোল্ড পাবা, তুমি এরকম ইটালিক পাবা, তুমি আবার এরকম আইসিটি লিখে মাঝখান থেকে একটা টান পাবা, অথবা আন্ডারলাইন আইসিটি পাবা, আন্ডারলাইন থাকবে নিচে, এগুলো তুমি কখন পাবা? যখন তুমি পেছনে কোনো একটা ফরম্যাটিং ট্যাগ ইউজ করবা। যেমন দেখো, তুমি যদি বি ইউজ করো ট্যাগ, বিকে তোমাকে আবার ক্লোজ করে দিতে হবে, তাই তুমি বোল্ড পাবা। যেমন তুমি যদি এখানে এভাবে লিখো তাহলে তুমি দেখবা যে আইসিটি, যে বোল্ড হয়ে গেল, এটা বোল্ড। তারপরে আন্ডারলাইন যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে। যেমন তুমি আইসিটি দিলে একটা আন্ডারলাইন কখন পাবা? যখন তুমি পেছনে একটা ট্যাগ ইউজ করবা, ট্যাগটা যদি ইউজ করো তাহলে তুমি হচ্ছে আন্ডারলাইন পাবা। তারপর দেখো তুমি ইটালিক, মানে তুমি বাঁকা করে লিখতে যাচ্ছ, আইসিটি ভাই বাঁকা করে লিখতে যাচ্ছ, তখনই সম্ভব যখন তুমি আই ট্যাগটা ইউজ করবা। প্যারাগ্রাফটা কি? ধরো তুমি এখানে একটা লাইন লিখলা, এরপর তুমি আবারও নতুন একটা লাইন শুরু করতে যাচ্ছ, প্যারা করে তুমি লিখতে যাচ্ছ। তো যখন তুমি প্যারা করে লিখতে চাবা তখন তোমাকে পি নামে এই ট্যাগটা ইউজ করতে হবে, যেটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বলে থাকি। তারপরে দেখো কি আছে, সাবস্ক্রিপ্ট, আর একটা কি বলতো সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর একটা হলো সুপারস্ক্রিপ্ট। তো নর্মালি বলা হয় এসইউবি আর এসইউপি, সাব অথবা সুপ। তো এটা তুমি কখন ইউজ করবা একটু খেয়াল করে দেখো, যে H2O যদি কখনো এরকম থাকে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে টুটা আছে, এই টুটা কি ভাই নিচে আছে না? হ্যাঁ ভাই, এটা নিচে আছে। যদি কেউ অবস্থান করে তাহলে তুমি তাকে বলবা হচ্ছে এসইউবি, সাব। নিচে অবস্থান করলে হচ্ছে কি বলবা? সাব বলবা। তাহলে নিচে যদি কেউ অবস্থান করে তার নাম কি? সাব। তাহলে এই সাবটাকে তুমি যদি কখনো ট্যাগের মধ্যে লেখো তাহলে কি বলবা? এসইউবি, সাব, ট্যাগের মধ্যে লিখবা। দেন হচ্ছে তুমি এই টুটা লিখবা, তারপর তুমি আবার তাকে ক্লোজ করে দিবা। ব্যাপারটা ঠিক এরকম, যে এই টুটাকে তুমি যদি এখন কি বলে মানে শো করতে চাও, তাহলে তোমাকে ব্যাকএন্ডে এইভাবে কোডটা লিখতে হবে, সাব লিখতে হবে আগে, তারপর তোমাকে এই টুটা লিখতে হবে, তারপরে এখানে সাব ক্লোজ করে দিতে হবে। এখন দেখো ভাই, এখানে 2 লিখছি, এখানে কিন্তু পরীক্ষাতে 3ও থাকতে পারে, 4, 5, 6 যে কোনো কিছু থাকতে পারে। আবার বলুন না ভাই, এটা তো পানির সংকেত, তোমার আইসিতে কোনো পানির সংকেত নাই,
জাস্ট নর্মালি H2O, এটা H3O থাকতে পারে, H5O থাকতে পারে, এইচ এর নিচে তোমার নামও থাকতে পারে, এইচ এর নিচে আমারও নাম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, নিচে যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সাব ইউজ করব। আর যদি তুমি কখনো এরকম দেখো যে এর উপরে আমার নাম চলে আসছে কাব্য, এর উপরে আমার নাম চলে আসছে কাব্য, তাই দেখো তো ভাইয়া, যদি তুমি কখনো মাথায় দেখো, এটা তো নিচে ছিল, যদি তুমি মাথায় যদি কখনো কোনো নাম দেখতে পাও, কোনো সংখ্যা দেখতে পাও, যে কোনো কিছু থাকতে পারে, তখন মনে রাখবা যে সেটাকে বলা হয় সুপ। কি বলা হয়? এসইউপি, সুপ বলা হয়। এবং তার ট্যাগটাকে এভাবে লিখতে হয় এসইউপি সুপ। তারপর তুমি মনে করো এখানে কাব্য লিখলা, তারপর তুমি এটাকে ক্লোজ করে দিলা। এটা শুধুমাত্র হচ্ছে উপরেরটার জন্য আমি লিখলাম, এর জন্য লিখি না, জাস্ট উপরটার জন্য আমি লিখলাম। যে আমি যদি কখনো একটা সংখ্যার উপরে বা একটা নামের উপর যদি আমি আরেকটা নাম বসাতে চাই বা একটা সংখ্যা বসাতে চাই, তখন আমি তার জন্য কি ট্যাগ ইউজ করব? তখন আমি তার জন্য ট্যাগ ইউজ করবো হচ্ছে এসইউপি সুপ। আর নিচে কেউ থাকলে তার জন্য আমি কি ইউজ করবো? সাব ইউজ করবো। সেটা এখানে বলতেছে। ডিইএল, ডেল, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে তুমি একটা আইসিটি লেখা লিখবা, মাঝখানে একটা টান দিয়ে দিবা, এই যে মাঝখানে টানটা, এটা তুমি কখন নিয়ে আসতে পারবা? যখন তুমি এই ডেল, এই ট্যাগটা ইউজ করবা, তখনই কেবলমাত্র তুমি হচ্ছে এরকম কিছু একটা পাবা, আইসিটির মাঝখান বরাবর একটা টান পাবা। ঠিক আছে, তাহলে এই ট্যাগগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরো কিছু ট্যাগ আছে, আরেকটা হলো কোটেশন। কোটেশন তোমরা ইউজ করো কারো একটা উক্তির ক্ষেত্রে, তোমরা দেখবা তোমরা সাধারণত রচনার ক্ষেত্রে বা কোনো একটা কিছুর ক্ষেত্রে, তোমরা যদি বাংলা লেখার ক্ষেত্রে তোমরা যদি কারো একটা উক্তি ইউজ করতে চাও, তাহলে উক্তি ইউজ করার সময় কি করে? কিছু একটা কোটেশন দেয়, কমা, উপরে কমা নিচে কমা দিয়ে থাকে। তো কোটেশন মানে হচ্ছে যে উপরে এরকম করে থাকবে। সাপোজ ধরে নাও যে আমি একটা কোটেশন দিলাম, আমার নামটাই দিলাম কাব্য, এটাই ধরুন একটা উক্তি। তাহলে এই যে আমি উপরে যে দুটা কমা ইউজ করতেছি, এটা আমি কখন পাবো? যখন আমি হচ্ছে কিউ, এই ট্যাগটা ইউজ করব, তখনই কেবলমাত্র আমি এই কোটেশনটা পাবো। ঠিক আছে, মানে তুমি কিউ লিখলে, তারপর কাব্য লিখলে, আবার কিউটাকে ক্লোজ করে দিলা, তখন তুমি দেখবা যে কাব্যটা হচ্ছে এরকম দুইটা কমার মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এটা হলো কোটেশন। তারপরটা হচ্ছে তোমার একটা কেস দেখো, দুটা এখানে তোমার ট্যাগ আছে, একটা হলো স্ট্রং আর একটা হচ্ছে এমফাসিস্ট। তো এই দুইটা ট্যাগ তুমি কখন ইউজ করবা? একটু খেয়াল করে দেখো তো, যে তুমি যখন কোনো লেখা লিখতেছো, তো তোমার কাছে টার্গেট হচ্ছে যে স্যাররা যেন আমার এই পয়েন্টটা দেখে, অর্থাৎ তুমি একটা পয়েন্টকে হাইলাইট করতে যাচ্ছ, মানে অনেকটা পেজ তুমি লিখছো, পুরো এক পেজ তুমি লেখা লিখছো, কিন্তু তুমি চাচ্ছ যে স্যার যেন এই পয়েন্টটা একটু ভালো করে দেখে। তো ওই পয়েন্টটা যদি স্যারের চোখে তুমি মানে দৃষ্টি আকর্ষণ করতে চাও, তাহলে কি করবো? অবশ্যই তুমি ওই লেখাটার নিচে একটা আন্ডারলাইন দিবা, অথবা ওই লেখাটাকে একটু বোল্ড করবা, অথবা হাইলাইট করবা, অথবা তুমি কি করতে পারো, একটু অন্য কালার দিয়ে লিখতে পারো, তাই না? তবে তুমি এটাকে স্ট্রং পয়েন্ট আকারে চিন্তা করতে যাচ্ছ, তো তখন তুমি কি করো? ওই জায়গাটাতে যে স্যারের চোখে যেন পড়ে, যেন তুমি হচ্ছে একটু অন্য কালারে লেখার চেষ্টা করো, বা আন্ডারলাইন দাও, বা একটু বোল্ড করার চেষ্টা করো। ঠিক একই রকম ভাবে ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু লাইন যদি আমরা চাই যে এইটা হচ্ছে ওয়েবসাইটটা যারা দেখবে তারা হচ্ছে এই পয়েন্টটাতে যেন তাদের চোখ পড়ে, তো চোখ পড়ার জন্য আমরা ওইটাকে একটু বোল্ড করতে পারি, একটু হাইলাইট করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো তখন হচ্ছে আমরা এই দুইটা ট্যাগ ইউজ করতে পারি। এই যে গুরুত্বপূর্ণ টেক্সট হাইলাইট করার জন্য আমরা হচ্ছে এই দুটা ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে হাইলাইট, তোমার 1 থেকে শুরু করে হাইলাইট 6, হাইলাইট 1 থেকে শুরু করে হাইলাইট 6, এরকম শিরোনাম তুমি 6টা ইউজ করতে পারো। তোমাদের যাদের নোটপ্যাড আছে, নোটপ্যাড বলতে কি, যে তোমাদের প্রত্যেকের তো অ্যান্ড্রয়েড ফোন আছে, তোমরা যদি একটা নোট এরকম যদি তোমরা একটা ডাউনলোড করো, তাই তুমি দেখবা যে এই নোটের মধ্যে তুমি প্রথম লেখাটা যখন তুমি লিখবা, সাপোজ তুমি লিখলা যে তোমার পড়ার রুটিন, তুমি লিখলা পড়ার রুটিন, তুমি দেখবা যে এই পড়ার রুটিনটা অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। এরপর যখন তুমি আবার লেখা শুরু করবা, পড়ার রুটিন সকাল, তারপর বিকাল, যখন তুমি এভাবে লিখবা, তখন তুমি দেখবা যে এইটা একটু বড় ছিল আর পরে গেলে একটু ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ নোটপ্যাডের মধ্যে এরকম কিছু সিস্টেমও আছে যে তুমি প্রথমটা বড় হয়ে যায়, পরে গেলে ছোট হয়ে যাবে। তার মানে কি, প্রথম বড়টা মানে কি, যেটা তোমার একদম তোমার প্রথম লাইন, এই জন্য একটু বড় করে দিছে, হাইলাইট করে দিছে, আর পরে গেলে তোমার ছোট, এই জন্য চোখে অল্প লাগলেও চলবে। তো একই রকম ভাবে যে তুমি যখন ওয়েবসাইটে HTML যখন তুমি কাজ করবা, এরকম তুমি 6টা হাইলাইট বা 6টা শিরোনাম তুমি তৈরি করতে পারবা। তো এই প্রত্যেকটাকে বলা হয় H1, H2, H3, H4, H6 পর্যন্ত আছে, 6টা শিরোনাম আছে। ঠিক আছে, হাইলাইট আছে কয়টা? 6টা আছে। তুমি এটাকে প্রথমটাকে বড়, তারপরটাকে একটু বড়, তারপরটাকে আর একটু ছোট, তারপরটা আর একটু ছোট, এভাবে করতে করতে তুমি মোটামুটি 6 টাইপ বা 6টা কি বলবো আর কি, তোমার এখানে 6 ধরনের তুমি লেখাটা লিখতে পারবা, বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত।
6 ধরনের তুমি লেখা লিখতে পারবা। তো এটাকে আমরা বলছি কি হাইলাইট 1 থেকে শুরু করে হাইলাইট 2 3 4 এখানে আরো আছে, তারপরে শেষটা কত হাইলাইট 6। লাস্টটা হচ্ছে প্রি। প্রি একটা তোমার ট্যাগ। তো এই প্রি ট্যাগটা আসলে কখন ইউজ করে বা এই প্রি ট্যাগটা আসলে ইউজ করবো আমরা কোন জায়গাটাতে? আমরা সাধারণত বাংলার অনেকে কবিতা দেখছি, কবিতা, তাই না? বাংলা কবিতা সবাই দেখে আসছে, তোমাদের বইয়ের মধ্যে বাংলাতে কবিতা আছে। তো তুমি দেখবা কবিতাগুলো একটু অদ্ভুত টাইপের। কবিতার নাম থাকলো, এখানে কবিতার নাম থাকলো, আর এখানে হচ্ছে কবির নাম থাকলো, কবির নাম। তুমি দেখো তো ভাইয়া, তোমার কিছু কবিতা এরকম আছে, তোমার কিছু কবিতা এরকম আছে যে প্রথমে এখান থেকে শুরু হইলো, এইভাবে শুরু হইলো, প্রথম লাইনটা এইভাবে গেল, দ্বিতীয় লাইনটা কি না কি হইলো আমরা নিজেরা বুঝলাম না, দ্বিতীয় লাইনটা শুরু হয়ে গেলো এই জায়গাটা থেকে। এরকম আছে না কবিতা? প্রথম লাইনটা এখানে শুরু হয়েছে, দ্বিতীয় লাইনটা এখানে শুরু হয়ে গেছে। আবার দেখা যায় তৃতীয় লাইনটা এইটা বরাবর না যায়, এটা আবার এখান থেকে শুরু হয়েছে, তৃতীয় লাইনটা এখান থেকে শুরু হয়েছে, তৃতীয় লাইনটা আবার চতুর্থ লাইনটা এখান থেকে শুরু হয়েছে। আবার এরকম কিছু কবিতা আছে পঞ্চম লাইনটা লেখা এই জায়গাটাতে, আবার কিছু কবিতা আছে আবার এই জায়গাটা থেকে শুরু হয়। অর্থাৎ এর লাইনের কোনো ঠিক নাই, এদের লাইনের কোনো ঠিক নাই, যখন যেটা মন চায় আবার মনে করে আরেকটা লাইনে এখানে আসলো, এতটুকু যাওয়ার পর পরে আরেকটা লাইন ভেবে গেল। এরকম তোমরা কবিতা দেখে আসছো না যে লাইনের কোনো ঠিক ঠিকানা নাই? তো এরকম যদি তুমি দেখো যে লাইনের কোনো ঠিক ঠিকানা নাই, তখন তুমি এটা যে অ্যালাইন, সেন্টার, লেফট, রাইট দিয়েও করতে পারো, অথবা তুমি এখানে প্রি ট্যাগ এটাও ইউজ করতে পারবা, প্রি ট্যাগ দিয়েও করতে পারবা। তার মানে আমরা অনেক সময় এরকম কবিতা দেখি বাংলা বা ইংলিশ যে লাইনের কোনো ঠিক ঠিকানা নাই। তো তখন তুমি কি করতে পারো যে ওরকম করে তুমি যদি কখনো ওয়েবসাইটে কোনো লেখা প্রদর্শন করতে চাও, তখন তোমাকে হচ্ছে প্রি এই ট্যাগটা ইউজ করা লাগবে। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ট্যাগগুলো। দেখো তো এই ট্যাগগুলো তোমরা বুঝতে পারছো কিনা, আমি যে সবগুলো ট্যাগ বুঝাইলাম। তাহলে আমরা এখন যদি কোনো একটা HTML তৈরি করি কোড, তখন আমাদেরকে এই ট্যাগগুলো ইউজ করতে হবে। আচ্ছা, একজন লিখছো যে ভাইয়া আমি ওয়ান শট করে শেষ করব বা কোর্স কবে শেষ হবে? দেখো, কোর্স তো তুমি চাইলে খুব দ্রুত শেষ করে ফেলতে পারো, কোর্স আমরা টানেও শেষ করে ফেলতে পারি, তাই না? কিন্তু আমাদের কথা কি ছিল যে আমরা পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের এইচএসসি রিভিশন হোক বা আমরা আমাদের এইচএসসি পরীক্ষার আগে আমরা পূর্ব প্রস্তুতি নিব। এখন তুমি যদি চাও যে পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমে তুমি 3 মাসের মধ্যে কোর্সটা আমরা শেষ করে দিতে পারি চাইলে, কিন্তু ভাই আমরা যদি 3 মাসের মধ্যে কোর্স শেষ করে দিই, তুমি কি এই 3 মাসের মধ্যে কি পুরো বই সবগুলো বই কি শেষ করতে পারবা? পারবা না তো, এটা সম্ভব না তো। তাহলে তাহলে আমরা যেভাবে আগাচ্ছি, আমরা তো একটা রোড ম্যাপ অনুযায়ী আগাচ্ছি যে আমরা অবশ্যই কুরবানি ঈদের আগে তোমাদের সিলেবাস শেষ করে দেবো। তারপর তোমরা ওইদিকে 15-20 দিন সময় পাবা না কতদিন সময় পাবো, এটা তোমরা ক্যালকুলেশন করে তোমরা তোমাদের মতো করে রিভিশন দিবা। তো তোমাদেরকে একটু তো অপেক্ষা করতে হবে। এত তাড়াহুড়া করে যদি আমরা সিলেবাস শেষ করি তাহলে তো আসলে এটা ওয়ান শট ক্লাস, বাট পাওয়ার প্লে তো আসলে ওয়ান শট না। পাওয়ার প্লের মধ্যে তুমি বেসিক পাবা, সিকিউ পাবা, এমসিকিউ পাবা, তুমি বোর্ড প্রশ্ন পাবা, সবই পাবা। তো একটা কোর্স যখন তোমার সবকিছু মিলায় থাকে তখন কিন্তু আসলে এটাকে তুমি ওয়ান শটও চিন্তা করতে পারো না। এখানে তুমি অনেক কিছু পাবা এবং তুমি বিশ্বাস করো তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন এই ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? এটা কয় নাম্বার স্লাইড? এটা হচ্ছে 2 নাম্বার স্লাইড পড়ানোর। ঠিক আছে? তো টাইপ নাম্বার 5-এ আমরা শুধুমাত্র ফরম্যাটিং ট্যাগগুলোই দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ নাম্বার 6-এ। টাইপ নাম্বার 6-এ যেখানে হচ্ছে আমাদের HTML কাঠামো। HTML কাঠামো। তো HTML কাঠামো, যখন আমরা HTML একটা কাঠামো তৈরি করব, তখন এই জায়গাটাতে 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে আমাদের বডি সেকশন। তুমি যদি নর্মালি চিন্তা করো যে হেড আর বডি, এই যে মাথা থেকে শুরু, এই যে মাথার যে অংশটুকু আছে এটাকে আমরা হেড বলতে পারি, আর এই গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাকে আমরা হচ্ছে বডি সেকশন বলতে পারি। এখন তবে হেড সেকশনের মধ্যে কি শুধু কি আমার মাথা আছে, নাম হেড হইতে পারে, বাট এখানে কি মানে এখান থেকে শুধু কি আমার মাথাই আছে নাকি আমার চোখ, নাক, কান সবই আছে? অনেক কিছু আছে না? ঠিক একই রকম ভাবে দেখো, আমার মাথা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে ধরেন এই জায়গাটাতে। তার মানে আমার মাথার একটা শুরু আছে আবার কি একটা শেষও আছে। আবার দেখো বডির একটা পার্ট শুরু আছে আবার কি একটা শেষ আছে, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা যখন একটা HTML এর যখন মৌলিক কাঠামো তৈরি করব, তখন আমাদের এখানে সেকশন হচ্ছে 2টা, একটা হচ্ছে তোমার হেড সেকশন, একটা কি বডি সেকশন। তার হেড সেকশনে কি থাকবে? অবশ্যই স্টার্টিং থাকবে আর কি থাকবে, ক্লোজিং থাকবে। তো এখানে এটাই বলা হয়েছে, দেখা যাচ্ছে ওপেনিং হেড ট্যাগ থাকবে আর একটা ক্লোজিং হেড ট্যাগ থাকবে, মানে ওপেন থাকবে আবার কি থাকবে, ক্লোজ থাকবে। এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় কি হেড সেকশন বলা হয় থাকে। তাহলে আমি একটু আগে বললাম হেড সেকশন শুধু মাথা থাকে না, আরো অনেক কিছু থাকে। ঠিক এখানে একই রকম বস্তু দেখো যে হেড সেকশনের মধ্যে আরো অনেক ট্যাগ থাকে। কি কি ট্যাগ থাকে? স্টাইল থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, টাইটেল থাকতে পারে, মেটা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তা আমরা সাধারণত দেখি যে হেড সেকশনের মধ্যে আমরা টাইটেলটাকে বেশি ইউজ করে থাকি।
বাট এগুলোর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে দেখো বডি সেকশন, তো বডি সেকশন মানে কি, বডি শুরু আছে আবার কি শেষ আছে। ঠিক একই রকম ভাবে ওপেনিং বডি টেক থাকবে, আবার কি থাকবে ক্লোজিং বডি টেক থাকবে, শুরু থাকবে আবার কি থাকবে শেষ থাকবে। এখানে এটাই বলছে যে লেখা হয় সেগুলো। আর এই বডি সেকশনটা, এই বডি সেকশনটা হচ্ছে আমরা দেখতে পাবো, প্রদর্শন হয়ে থাকে। বাট মনে রাখবা যে হেড সেকশনটা অনেক সময় ওয়েবসাইটে প্রদর্শন হতেও পারে আবার নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু তোমার বডি সেকশনের প্রত্যেকটা পার্ট তুমি দেখবা, বডি সেকশনের প্রত্যেকটা পার্ট তোমাকে প্রদর্শন করাইতেই হবে। বাট হেড সেকশনে এটা তোমার শো হইতেও পারে আবার নাও হইতে পারে, যে কোনো রাগ হতে পারে। আর এই যে তুমি দেখে নিতে পারবা, এটা জাস্ট এমসিকিউ এর জন্য হালকা একটু চোখ বুলাই নিতে পারো যে ফাইল কিভাবে সেভ করে আর নোটপ্যাড চালু করার পদ্ধতি কি, জাস্ট তুমি একটু দেখে নিতে পারো। এখন আমরা দেখবো এইচটিএমএল মৌলিক কাঠামো। একটা যদি আমরা মৌলিক কাঠামো শিখে যেতে পারি, তাহলে এভাবে আমরা আমাদের যতগুলো মৌলিক কাঠামো এভাবে তৈরি করে, আমাদের যতগুলো কাঠামো তৈরি করতে বলবে, কোড লিখতে বলবে, আমরা ঠিক এই মৌলিক কাঠামোটা যদি শিখে ফেলতে পারি, তাহলে এরকম করে আমরা হচ্ছে যে কোনো কোড লিখতে পারবো। ঠিক আছে, যে কোনো কোড আমরা লিখতে পারবো। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আমরা এখন হচ্ছে মৌলিক কাঠামোটা তৈরি করব। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করে দেখো যে যতটুকু তোমাকে বোঝানো হয়েছে তুমি এতটুকু জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এরপর হচ্ছে আমরা আমাদের মেইন জায়গাতে চলে যাব। তো তোমরা একটু কমেন্ট করবা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, একটু উত্তরটা দাও তো, যে এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন কত? একটু কমেন্ট করে বলো তো, এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন কত? একটু কমেন্ট করে জানাও। এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন কত? একটু কমেন্ট করে জানাও। এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন কত? ভার্সন 5, HTML5। ওকে, ঠিক আছে। এটা কেন জিজ্ঞেস করলাম এটা তোমাদেরকে আমি একটু পরে বলবো। ওকে, তো আমরা যখন একটা মৌলিক কাঠামো শুরু করব, তখন আমরা শুরু করব, প্রথমে লিখবো হচ্ছে HTML। আমাকে আগে শেষ করতে দাও, তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন করবা। বাট আগে এটা বুঝে না, আগে আমরা লিখলাম ধরুন HTML। তো আমরা একটু আগে বললাম যে আমাদের একটা কাঠামোর জন্য দুইটা সেকশন দরকার, একটা হচ্ছে কি হেড সেকশন, একটা কি বডি সেকশন। তাহলে আমরা HTML লেখার পরে আমরা এখন আগে হেড, মানে কি বলা হয় তোমার, এই হেড সেকশনটা লিখবো। এই জন্য আগে হেড লিখলাম, হেড, হেড লিখলাম। এখন আমরা জানি যে হেডের মধ্যে শুধু মাথা থাকে না, মাথা ছাড়া অনেক কিছু থাকে। কি কি থাকে ভাইয়া? মাথা ছাড়া হচ্ছে আপনার লিঙ্ক থাকে, স্টাইল থাকে, টাইটেল থাকে, মেটা থাকে, যে কোনো কিছু থাকে। বাট আমরা সাধারণত কি টাইটেলটা দিয়ে করে থাকি, যে টাইটেলটাই আমরা লিখি। তুমি চাইলে এখানে লিঙ্কও লিখতে পারো। তা আমি এখানে কি করবো, টাইটেল লিখবো। হেডের পর এখানে টাইটেল লিখলাম, টাইটেল। দেখো ভাইয়া, টাইটেল যখন তুমি লিখবা তখন তোমাকে টাইটেলটা এখানে শেষ করে দিতে হবে। অর্থাৎ টাইটেল দিয়ে কি টাইটেল আছে তুমি সেটা লিখবা, তারপর তুমি এটাকে ক্লোজ করে দিবা। টাইটেল, এটাকে তুমি ক্লোজ করে দিলা টাইটেলটাকে। অর্থাৎ প্রথমে তুমি HTML লিখলা, যেটা আমরা কোড তৈরি করতেছি HTML লিখবো, তারপর হেড লিখবো। হেডের ভিতরে অনেক কিছু থাকতে পারে, লিঙ্কও থাকতে পারে। তুমি এখানে লিঙ্ক লিখতে পারো, লিঙ্ক লেখাবে, লিঙ্কটাকে ক্লোজ করে দিতে পারো। তুমি মেটা লিখতে পারো, মেটা লেখাবে, ক্লোজ করে দিতে পারো। বাট আমি এখানে লিখলাম টাইটেল, তাই টাইটেলটাকে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো হেডের ভিতরে অনেক কিছু থাকে, তার মধ্যে আমি একটা লিখলাম, জাস্ট টাইটেল। ওকে, টাইটেল শেষ। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আপনাকে হেডটাকে ক্লোজ করে দিতে হবে। তা আমি এখন কি করবো, এই জায়গাটাতে হেডটাকে ক্লোজ করে দিব। হেডটাকে আমি ক্লোজ করে দিলাম। দুইটা পার্ট, একটা হেড একটা কি টেল। তাহলে হেড নিয়ে আমার কথাবার্তা শেষ। এবারে চলে যাবো বডিতে। তাহলে বডি মানে কি, বডির একটা ওপেনিং পার্ট থাকবে। তাহলে এই যে ওপেনিং শুরু করলাম, বডি, বডি আমি শুরু করলাম। বডিতে বহুত কিছু থাকবে, অনেক কিছু থাকবে, যা খুশি তাই থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। একটা মৌলিক কাঠামো এরকম অনেক কিছু থাকবে, ডট ডট দিবা। কি কি থাকবে আমাদেরকে তো প্রশ্ন দেওয়া নাই, আমরা এখানে সবগুলো লিখলাম। বডি এখানে সবকিছু থাকলো। তো বডি শুরু থাকে আবার শেষ থাকে, আমরা কিন্তু বলে দিচ্ছি। দেখো ভাইয়া, বডির ওপেনিং ট্যাগ থাকবে, আবার কি থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে আমরা এখন বডিটাকে কি করবো, এখানে ক্লোজিং করে দেবো। তাহলে বডিটাকে আমরা কি করে দেবো, ক্লোজিং করে দেবো, বডিটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, এই যে HTML দিয়ে শুরু করছিলাম না, তাহলে যে কোনো একটা পার্ট যদি তুমি শুরু করো তার অবশ্যই কিন্তু শেষ করতে হবে। তাহলে HTML-টাকে আমরা শেষ করে দিলাম, HTML শেষ করে দিলাম। তাহলে এখন এই জায়গাটাতে এতটুকুকে আমরা কি বলতে পারি, বডি সেকশন। আর এইটাকে আমরা কি বলতে, সরি, বডিকে আমরা লিখলাম হেড সেকশন। এটা হচ্ছে আমাদের কি হেড সেকশন।
আর এই শেষেরটা হচ্ছে আমাদের কি বলতো, বডি সেকশন। বডি সেকশন। আচ্ছা, এরপরে আমরা আসি যে একটা তো মিসিং হয়েছে আমি জানি। তো মাঝে মধ্যে ফেসবুকে যখন তোমরা ঢুকো, অনেক সময় বলে না ফেসবুকটা আপডেট করো, মেসেঞ্জার আপডেট করো, অনেকে তোমরা বিকাশ ইউজ করো, তো বিকাশ অনেক সময় লেনদেন করতে দেয় না, বলে যে বিকাশটাকে আপডেট করতে হবে অ্যাপটাকে, নাহলে তুমি লেনদেন করতে পারবে না, তখন তুমি আপডেট করে থাকো। ঠিক একই রকম আপডেট না দিলে তুমি কিন্তু কাজ করতে পারতেছো না। ঠিক একই রকম ভাবে তুমি যখন এই HTML এর কাজটা করবা, তখন তোমাকে তো অবশ্যই আপডেট ভার্সনটা নিয়ে কাজ করতে হবে, তাই না? আপডেট ভার্সনটা নিয়ে কাজ করতে হবে, অথবা এই কোডগুলো যেন আপডেট ভার্সন অনুযায়ী কাজ করে সেটাতে তাকে নির্দেশনা দিয়ে দিতে হবে, তাই না? সেজন্য আপডেট ভার্সন অনুযায়ী যেন কাজ করে এই কোডগুলা, সেটা তোমাকে নির্দেশনা দিয়ে দিতে হবে। তো এজন্য তুমি দেখবা শুরুতে হচ্ছে এক্সক্লেমেটরি ডগ টাইপ HTML এটা লেখা হয়। তাহলে এটা লেখার কারণ কি? কারণটা হচ্ছে HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে 5। সেই ভার্সন অনুযায়ী যেন এই কোডগুলো কাজ করে, সেটার জন্য তুমি প্রথমে তাকে নির্দেশনা দিয়ে দিবা হচ্ছে এক্সক্লেমেটরি ডগ টাইপ HTML। ঠিক আছে? এটা তুমি ছোট হাতে লেখো, বড় হাতে লেখো, ডাজেন্ট ম্যাটার। এটা দেওয়ার মানে হচ্ছে যে এই কোডগুলো যেন সর্বশেষ ভার্সন যে আছে 5 সে অনুযায়ী যেন কাজ করে থাকে। তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের HTML কোড লেখার সময় এই লাইনটা লিখতেই হবে, এই লাইনটা লিখতেই হবে। ঠিক আছে? তো অনেকে চিন্তা করে যে আসলে কেন এই লাইনটা লেখা হয়, তো এই লাইনটা লেখার পিছনে আসলে এটাই কারণ। ঠিক আছে? দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এই মৌলিক কাঠামোটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি হচ্ছে আমাদের পরবর্তীটাতে চলে যাব, তাহলে তুমি সবকিছুই এরপরে বুঝতে পারবে এক এক করে। আমি বলে দিচ্ছি যে ডগ টাইপ HTML দিতেই হবে। ঠিক আছে? এটা আমি মাত্রই তোমাকে বলে দিলাম যে এটা ম্যান্ডেটরি, তোমাকে মাস্ট দিতেই হবে, না দিলে হবে না। ওকে, তো এখানে কি বলছে দেখো, ব্রাউজারে উদ্দীপকের ন্যায় ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লিখো। তার মানে তুমি ব্রাউজারের মধ্যে হচ্ছে এই উদ্দীপকটা তুমি পেতে যাচ্ছ, বা এটা তুমি দেখতে যাচ্ছ, তোমার উইন্ডোজে তুমি এটা দেখতে যাচ্ছ যে আমি এটা দেখতে যাচ্ছি। তো এটা যদি তুমি এখন দেখতে চাও, তোমাকে ব্যাক এন্ডে অবশ্যই কি HTML কোড লিখতে হবে। তাহলে HTML এ কোন কোডগুলো লিখলে তুমি হচ্ছে তোমার ব্রাউজারে তুমি এটা দেখতে পাবা, এখন তোমাকে এটা ব্যাক এন্ডে কোডটা লিখতে হবে। চলো আমরা হচ্ছে এটা কোডগুলো এখন লেখা শিখি। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই যে মৌলিক কাঠামোটা আমরা শিখলাম, এবং একটু আগে হচ্ছে আমরা এই জিনিসগুলো শিখলাম, ফরম্যাটিং ট্যাগগুলো। তো এগুলো ইউজ করে আমরা এখন হচ্ছে এখানে HTML কোডটা লিখবো। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এরকম করে তোমাকে তার পরীক্ষায় যে কোনো লেখা দিতে পারে, যে কোনো লেখা দিতে পারে। তো এটা জন্য তোমাকে ফরম্যাটিং ট্যাগ মাস্ট মনে রাখতে হবে, তারপর তোমাকে অ্যাট্রিবিউটগুলো একটু মনে রাখতে হবে, এর আগের ক্লাসে হয়ে গেছে। তারপর হচ্ছে তোমাকে কিছুক্ষণ আগে কি দেখালাম, এই যে মৌলিক কাঠামোটা কি সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি এরকম টাইপের যে কোনো প্রশ্ন আসলে তুমি করতে পারবা। ঠিক আছে? তো ফার্স্টে দেখো, প্রথমেই বুঝো আর না বুঝে তোমাকে তো এটা লিখতেই হবে, এর আগে বলে দিচ্ছি যে কেন এটা লিখতে হবে। ডগ টাইপ HTML এটা তোমাকে আগে লিখতে হবে, তুমি লিখলা। এবার তুমি কি লিখবা? HTML লিখবা। তারপর তুমি কি লিখবা? হেড লিখবা। এখানে কি হেডে কিছু আছে? মানে ওরা কিছু বলে নাই, হেড টেড কিছু আছে কিনা তোমাকে বলে নাই। তার মানে হেডে যদি কিছু নাই, তোমাকে সাথে সাথে এখানে হেডটা ক্লোজ করে দিতে হবে, কারণ হেডে কিছু নাই। টাইটেলও এখানে কিছু নাই, দেখো, মানে হেডের ভিতরে যে টাইটেল থাকবে, এখানে টাইটেল বলে কিছু নাই। হেডে তুমি লিখলা, বাট হেডের ভিতরে টাইটেল বলে কিছু নাই। তার মানে তুমি জাস্ট হেড লিখে এটাকে ক্লোজ করে দিলে, এখানে টাইটেল বলে কিছু নাই। দেখো, টাইটেল তারা কোনো কিছু বলে নাই, জাস্ট বডি পার্টটা তোমাকে তারা দিচ্ছে। এখনই তুমি চলে আসবা হচ্ছে বডিতে চলে আসবা। কারণ এই বডির মধ্যে হচ্ছে এই পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটা আমার বডির মধ্যে আছে, পুরো জিনিসটা বডির মধ্যে আছে। তো প্রথমেই তুমি একটু খেয়াল করে দেখো, প্রথমে এটার দিকে তাকাও, কুইক ব্রাউন ফক্স। তো কুইক এটা কি বোল্ড নাকি নর্মাল লেখা? একটু দেখো, তাকায় দেখো ভাই, এটা নর্মাল লেখা, কিন্তু এই কুইকটা কিন্তু নর্মাল লেখা না, এটা বোল্ড, তাই না? এটা বোল্ড। তো এই জন্য আমি
প্রথমে লিখবো হচ্ছে দেখো বি। বি মানে কি বোঝাচ্ছে? বোল্ড। কে বোল্ড হবে? ভাইয়া ওই যে কুইক, এটা বোল্ড হবে, লিখে দিলাম QUICK, এটা বোল্ড হবে। এবং এটাকে আমাকে কি করে দিতে হবে? এখন ক্লোজ করে দিতে হবে। আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? বোল্ড কে কুইক, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর তুমি দেখো তো ব্রাউন ফক্স, এটার জন্য কি কোনো ফরম্যাটিং ট্যাগের প্রয়োজন আছে? উত্তর হচ্ছে না, জাস্ট লিখলেই চলবে। তা আমি জাস্ট লিখলাম BROWN, ব্রাউন ফক্স, ব্রাউন ফক্স। এখন দেখো, ওকে ডান। এরপরে কি? এরপরে লেখাটা একটু খেয়াল করে দেখো, উপর থেকে কি নিচে চলে গেছে না? হ্যাঁ ভাই, নিচে চলে গেছে, উপর থেকে নিচে চলে গেছে লেখাটা। তার মানে তোমাকে এই জায়গাতে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্রেক, BR। কেন? কারণ সে ব্রেক করে নিচে চলে যাবে, ব্রেক করে কি করে যাবে? নিচে চলে যাবে, ঠিক আছে? আর ব্রেক কিন্তু একটা এমটি ট্যাগ, বুঝছো? যে তার কোনো ক্লোজিং পার্ট নাই, জাস্ট ব্রেক BR লিখলেই চলবে। এবার তুমি আবার নতুন করে শুরু করবা। তাহলে দেখো তো ভাই, এক লাইনের পরে তুমি আবার নতুন একটা লাইন শুরু করতে যাচ্ছ, তার মানে একটা প্যারাগ্রাফের মতো, ভাই নতুন একটা প্যারা তৈরি করতে যাচ্ছ। নতুন একটা প্যারা যদি তুমি তৈরি করতে যাও, তাহলে অবশ্যই তোমাকে কি দিয়ে শুরু করতে হবে বলতো? পি দিয়ে শুরু করতে হবে। কারণ পি মানে হচ্ছে একটা নতুন প্যারা তুমি শুরু করতে যাচ্ছ, এই জন্য কি দিছো? পি দিছো। তো অনেক সময় তুমি গাইড বইয়ের মধ্যে পিটা নাও দেখতে পারো, পি নাও দিতে পারে তারা, পি না দিলেও চলবে। তুমি যদি এখানে বিআরটা নাও দাও তাও চলবে, বুঝছো? এটা হতাশ হওয়ার কোনো কারণে যে ভাই বিআর কেন দিলেন, বিআর না দিলেও চলবে, বাট বিআরটা দিয়ে আমি তোমাকে শেখাচ্ছি। অনেক সময় বিআর ব্রেকটা তুমি নাও পাইতে পারো, মানে ব্রেক করতে তুমি নিচে চলে যাচ্ছ। দা লেজি ডক্টর এখান থেকে শুরু হবে না, এটা পরের লাইন থেকে শুরু হবে। আমার ব্রেক করতে হচ্ছে, লাইনটাকে ব্রেক করতে হচ্ছে, যেন বিআর দিচ্ছে। এবার নতুন লাইন তৈরি করবে, যেন পি দিচ্ছে, প্যারাগ্রাফ, প্যারা, নতুন একটা প্যারা তৈরি করবো। অনেক সময় তুমি পিটা নাও দিলেও চলবে, না দিলেও চলবে পিটা। ওকে, এরপর দেখো দা, এটার সাথে কোনো কাহিনী নেই, দা লেজি পর্যন্ত কোনো কাহিনী নেই। তাহলে আমি দা লেজি নর্মালি দিলাম, যে এটার সাথে আমার কোনো কোনো সমস্যাই নেই, দা লেজি লিখলেই চলবে। কিন্তু দেখো, এই লেজির মাথায় ডগ চলে গেছে, লেজির মাথায় কে চলে গেছে? ডগ চলে গেছে। তাহলে মাথায় যদি কেউ চলে যায়, সে নাম হোক বা সংখ্যা হোক, তাহলে সে কে? সুপ। তাহলে সুপকে আগে সুপ লেখো, সুপকে মানে সুপ হচ্ছে আপনার ওই যে ডগ, ডগ হচ্ছে সুপ। তাহলে এখন তোমাকে এই সুপটাকে কি করে দিবে? ক্লোজ করে দিতে হবে। তুমি ক্লোজ করে দিলা, ক্লোজ করে দিলা, এই তো। এরপর দেখো পি তোমার এখানে কি শুরু হয়েছে, তাহলে পিটাকে তোমার এখানে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে, প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিতে হবে। আর তুমি যদি এখানে পিটা না লিখতা, তাহলে কিন্তু নাম্বার কাটবে না, তাহলে এখানে পিটাকে ক্লোজ করার কোনো প্রয়োজন হইতো না। আর এখন তুমি কি করবা? আবার ব্রেক করবা, তাই তুমি কি লিখবা? বিআর, তুমি ব্রেক করে দিলা, ঠিক আছে? ব্রেক করে দিলা, ঠিক আছে? এবার তুমি নিচে লাইনে অ্যান্ড দা দেন, তাহলে তুমি আবারও নতুন একটা প্যারা শুরু করলা, তাহলে পি দিলা, তারপর তুমি কি লিখবা? অ্যান্ড, তারপর কি আছে? দেন। দেনটা কি নিচে চলে গেছে, আর নিচে চলে গেলে কি করতে হয় ভাইয়া? সাব লিখতে হয়, সাব। কে নিচে গেছে ভাইয়া? দেন নিচে গেছে, দেন, দেন লিখলাম। তাহলে সাবটাকে এখন আবার কি করে দেব? ক্লোজ করে দেব, সাবটাকে কি করে দেব? ক্লোজ করে দেব। ওকে, এরপর কি আছে? ইট ফল, ইট নর্মালি লিখবো, কিন্তু এটা দিকে একটু তাকায় দেখো তো ভাইয়া, এটা কে ভাই? এটা বোল্ড, এটা বোল্ড হয়ে আছে। তাহলে আমি কি লিখবো? বোল্ড, বি। বি কে? বি হচ্ছে ফল, তাহলে বিটাকে এখন ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে পি দিয়ে শুরু করছি, পি দিয়ে তুমি শেষ করে দাও। শেষে কি লিখবো? আবার বি আর লিখবো, ব্রেক, ব্রেক করতেছ, ব্রেক, ব্রেক করে আবার নিচে লাইনে চলে যাচ্ছ। নিচে লাইনে কি আছে? প্রে টু এ লায়ন, এটা কিছুই না, জাস্ট খালি তুমি ওটা লিখে দিলেই চলবে, কারণ ওখানে কোনো কাহিনী করেনি তারা। PREY, প্রে টু এ লায়ন, এটাকে তুমি ক্লোজ করে দিলা, পি। আবারও বলতেছি ভাইয়া, পি দিয়ে তুমি যদি শুরু না করতে তাও হইতো, ঠিক আছে? পি দিয়ে তুমি শুরু না করলেও চলতো, কিন্তু কিন্তু তাও আমরা শুরু করি, যেন স্যাররা কোনোভাবে আমাদের নাম্বারটা কর্তন করতে না পারে। ওকে, উট্টু খুলে এবার আমরা পরেরটা নিয়ে কাজ করি। আমাদের এই লাইন পর্যন্ত হয়েছে, এবার আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, তোমাদের টার্গেট থাকবে হচ্ছে এটা যেন এক পেজের মধ্যে কমপ্লিট করতে পারো, ঠিক আছে? পরের পেজে না যাওয়া দরকার, যাওয়ার কোনো দরকারই নেই, এক পেজের মধ্যে কমপ্লিট করতে পারবা। তারপর কি আছে দেখো? A - B হোল স্কোয়ার। তাহলে এখানে A - B তো ঠিক আছে, টুটা কিন্তু ঠিক নাই। তাহলে আমরা আবারও পি দিয়ে শুরু করি, নতুন করে পি লিখলাম, নতুন করে পি লিখলাম। তারপর কি লিখবো? A - B, A - B ঠিকঠাক আছে, A - B ঠিকঠাক আছে। ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে 2A, তাহলে তুমি লিখবা সুপ কে 2, আবার এটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলা, ঠিক আছে? এবার তুমি লিখবা কি? ইকুয়াল, ইকুয়াল দিলা, A স্কোয়ার,
এ ঠিকঠাক থাকবে, উপরে আছে, তাহলে কি লিখবা? সুপ 2। এখন তুমি আবার সুপটাকে কি করে দিবা? ক্লোজ করে দিবা। তারপর কি আছে? -2ab। -2ab নিয়ে কোনো কথাই নেই, ঝামেলা নেই ওর মধ্যে। -2ab ঠিকঠাক আছে। তারপর কি লিখবা? প্লাস বি লিখবা, স্কোয়ার আছে, ঝামেলা। তার মানে এসইউপি, সুপ কেস 2, ক্লোজ করে দাও। এরপর কি করবা? পিটাকে আবার লিখবা, লেখার পরে বি আর লিখে দিতে পারো। বলতে পারছো ভাই আপনি এর আগেটা তো মানে বি আর লেখেন নাই। হ্যাঁ, বি আর লিখি নাই, তুমি বি আর লিখে দিতে পারো। বি আর যদি তুমি কোনো জায়গায় নাও লিখো, নাম্বার কাটবে না কিন্তু। তুমি ধরো না কোন একটা জায়গায় লিখতে ভুলে গেছো বি আর, নাম্বার কাটবে না, নাম্বার কাটবে না। ওকে, এরপরে দেখো এফ এন, পরের লাইনে আমরা চলে আসি পি। এফ এর মতোই হবে এন, এন মানে কি? নিচে আছে, তাহলে আমরা কি লিখবো? এস ইউ বি, সাব এন। আবার এটাকে ক্লোজ করে দাও, এস ইউ বি। তারপর কি থাকবে? একটা ইকুয়াল থাকবে, আবারও একটা কি থাকবে? এফ। তারপর কি হবে? সাব এস ইউ বি, সাব। নিচে কি হবে? n-1, n-1। সাবটাকে তোমাকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম, প্লাস এফ লিখলাম আবারও, তারপর সাব লিখবো n-2, সাবটাকে আমি ক্লোজ করে দিব। তারপর তুমি পিটাকে ক্লোজ করে দাও, তারপর তুমি বি আর লিখো। এই তো মোটামুটি কমপ্লিট। এরপরে তুমি এটাকে অ্যালাইন সেন্টার দিয়েও করতে পারো, অথবা যেটা মাঝখানে আছে, আমরা বলছিলাম যে এরকম যদি কোনো কিছু থাকে তাকে আমরা ট্যাগের মধ্যে লিখতে পারি, সেটা প্রি ট্যাগে লিখতে পারি। তাই তুমি এখানে পি দিয়ে শুরু করলা, প্রি ট্যাগ ইউজ করতে পারো। প্রি ট্যাগ এখন মানে কি আছে? কাব্য ভাইয়া, কাব্য ভাইয়া, ভাইয়াটা এই পাশে না, নিচে, এভাবে লিখবা। তারপর তুমি প্রি ট্যাগটাকে ক্লোজ করে দাও, প্রি ট্যাগটাকে ক্লোজ করে দাও। তারপর তুমি পিটাকে ক্লোজ করে দাও, আর ব্রেক ট্রেক লেখা দরকার নেই। এরপরে তোমাকে এই যে উপরে তোমার কি ছিল? বডি ছিল, বডি কিন্তু এখনো ক্লোজ হয় নাই, তোমার এখানে ঝামেলা শেষ। এবার তুমি কি করবা? বডিটাকে ক্লোজ করে দিবা, বডিটাকে ক্লোজ করে দিবা। তারপর তুমি কি করবা? HTML-টাকে এখন ক্লোজ করে নাই, HTML-টাকে ক্লোজ করে দিবা। এই তো দেখো পুরোটা বুঝতে পারছো কিনা। এই চ্যাপ্টারের জন্য রুটিনে কয়টা ক্লাস আছে? এরপরে আমাদের এটার পিছনে আরেকটা ক্লাস আছে, এরপরে আমাদের আরেকটা ক্লাস হবে। একটু দেখো যে পুরোটা বুঝতে পারছো কিনা। ভাইয়া তো নিচে লেখা না, দরকার নাই আর ট্যাগ নেওয়ার, যেভাবে আছে তুমি জাস্ট ওভাবে লিখে দিবা, তাইলে হবে। হ্যাঁ, আর দরকার নাই, ঠিক যেভাবে আছে তুমি ওভাবে লিখে দাও। তাহলে এভাবে তোমাকে তারা কিন্তু যে কোনো কিছু দিতে পারে, যে ব্রাউজারের মধ্যে শো করতে হবে, তখন তুমি খালি দেখবা যে আসলে এটার জন্য কোন ট্যাগটা ইউজ করতে হবে। তো বুঝতে পারতেছো, এটা তুমি তখনই পারবা। বি কুইক, আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করছো, যাই হোক আসলে ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এরকম টাইপে তোমাকে যে কোনো কিছু দিতে পারে, তারা তোমাকে এরকমও দিতে পারে কিন্তু যে এই প্রেটার এখানে একটা টান দিয়ে দিতে পারে। তো এখানে টান দিলে আমরা কি ইউজ করি বলতো? এরকম যদি টান ইউজ করি তখন আমরা ডেল ইউজ করি। কোন একটা লেখা তোমার বাঁকা হইতে পারে, LION, লাইনটা বাঁকা হইতে পারে, তখন আমরা কি ইউজ করবো? ইটালিক আই ইউজ করব। তো তোমাকে দেখতে হবে যে আসলে প্রত্যেকটা ওয়ার্ডের দিকে তাকাবা, প্রত্যেকটা শব্দের দিকে তাকাবা, যে ওই শব্দটার মধ্যে আসলে কোনো ট্যাগ ইউজ করা যায় কিনা। যেমন দেখো এটার দিকে তাকায় কি কোনো লাভ হচ্ছে? কারণ এখানে তুমি কোনো ট্যাগ ইউজ করতে পারতেছো না। বাট এখানে তুমি তখন ট্যাগ ইউজ করতে পারতা যখন এখানে একেবারে টান দিত, লাইনটাকে বাঁকা করে লিখতো, তখন কি তুমি একটা ট্যাগ ইউজ করতে না? তো এই জন্য প্রত্যেকটা
ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দের দিকে তোমাকে তাকাইতে হবে যে ওখানে আসলে কি তুমি ইউজ করতে পারবা বা কোনো ট্যাগ ইউজ করা যাবে কিনা। যদি কোনো ট্যাগ ইউজ করা না যায় তাহলে আলহামদুলিল্লাহ, যেমন এখানে কোনো ট্যাগ ইউজ করা লাগতেছে না, বাট এইটাতে ট্যাগ ইউজ করা লাগতেছে, এইটাতে ট্যাগ, মানে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের ট্যাগ ইউজ করা লাগছে, তাই না? এটা তো ট্যাগ, এটা তো ট্যাগ, এখানেও ট্যাগ ইউজ করা লাগতেছে। তার মানে যেখানে যেখানে তোমার ট্যাগ ইউজ করা লাগবে তুমি সেখানে সেখানে অবশ্যই অবশ্যই ট্যাগ ইউজ করবা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে লিস্ট তৈরি। খুবই ইম্পর্টেন্ট লিস্ট তৈরি। লিস্ট তৈরি যদি আমরা বিগত বছরে একটু দেখি, যে ফরম্যাটিং ট্যাগ থেকেও প্রশ্ন আসছে যে লিস্ট তৈরি থেকে গ আর ঘয়ের জন্য যদি তুমি চিন্তা করো, 8 বার আসছে গয়ে, আর ঘয়ে আসছে কি 2 বার, তার মানে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট আছে এখান থেকে গ আর ঘয়ের জন্য। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব হচ্ছে লিস্ট তৈরিতে। ঠিক আছে, লিস্ট তৈরি, দেখো তোমরা জানে হোক অজানে হোক তোমরা কিন্তু লিস্ট তৈরি করো। তোমরা কি সবাই লিস্ট তৈরি করো? কিভাবে লিস্ট তৈরি করো? যারা ছেলে আছো তোমরা অনেকে বাজার করো, তাই না? বাজার করো, মানে বাজার করে না এরকম কেউ নাই, মেয়েরাও অনেক সময় বাজার করে ফেলে। তো তুমি যখন বাজারে যাবা, বাজারে যখন তুমি যাও তখন তুমি কিন্তু একটা অনেক সময় লিস্ট নিয়ে যাও। আমি যেমন বাজারে গেলে লিস্ট নিয়ে যাই, কারণ আমি বাজারে গেলে ভুলে যাই যে আসলে কি কি বাজার করা লাগবে। তো বাজারের লিস্টটা আমরা আসলে কিভাবে তৈরি করি? 1 নাম্বার লিখতে পারি। 1 নাম্বার দিয়ে তুমি লিখতে পারো চাল, চাল নেওয়া লাগে, তারপরে ডাল নেওয়া লাগে, তাই না? তারপরে মশলা নেওয়া লাগে, মশলা নেওয়া লাগে, এরকম আরো অনেক কিছু নেওয়া লাগে, তাই না? অথবা অনেকে আছে যে একটু তাড়াহুড়া করে লিখতে যায়, রোমানে 1 লিখে যে চাল, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে তেল, এভাবে অনেকে রোমান দিয়েও লেখে। আবার অনেকে আছে না ABC দিয়েও লিখে, অনেকে অনেক কিছু দিয়ে লেখে। আরবিতে আশা করি কেউ লিখো না, বা আরবিতে তুমি লিখতে পারো। তো এভাবে অনেকে লিস্ট তৈরি করে। আবারও অনেকে আছে যে সে বাজারে যাবে কিন্তু সে হচ্ছে একটু মডার্ন, একটু স্টাইলিশ, সে 1 2 ইউজ করে না। সে কি ইউজ করে? সে বলে যে আমি কেন 1 2 ইউজ করবো, আমি এইসব চিহ্ন ইউজ করব। সে হচ্ছে এইসব চিহ্ন ইউজ করে, এইসব চিহ্ন তাকে তার ইউজ করতে ভালো লাগে। সে বলে আমি চাল লিখবো এখানে, আমি ডাল লিখবো এখানে, আমি তেল লিখবো এখানে, এভাবে অনেকে করে। আবার অনেকে আছে যে না আমি এটা ইউজ করবো না, আমি তীর চিহ্ন ইউজ করবো, অথবা আমি গোল্লা ইউজ করব। অনেকে আছে না গোল্লা 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 ইউজ করো, ভাল লাগে ইউজ করতে। তো অনেকে আছে এইভাবে ইউজ করে, চাল ডাল তেল এভাবে ইউজ করতে পারো। অনেকে আছে আবার এই বৃত্তটাকে ভরাট করে দাও, এক একজন এক একভাবে লিখে। তার মানে কেউ একটু স্টাইল করে লিখে, আবার কেউ বলে না আমি 1 2 3 আমি ABC দিয়েও লিখবো, ABC এভাবে আমি লিখবো। তো এক একজন এক একভাবে কিন্তু লিস্ট তৈরি করে, তাই না? এক একজন এক একভাবে লিস্ট তৈরি করে। তো এই যে তুমি লিস্ট তৈরি করতেছো, এবং দেখো তুমি এটাকে সিকোয়েন্স অনুযায়ী লেখার জন্য কখনো 1 2 3, কখনো রোমানে 1 2 3, কখনো বাংলাতে 1 2 3 ABC, অথবা তুমি এরকম স্কোয়ার শেপ, তারপর হচ্ছে তোমার কি বলে সার্কেল, ডিস্ক, এরকম টাইপের যে আইকনগুলো আছে তুমি সেগুলো ইউজ করতে পারো। তো এই জন্য বলা হয় যে লিস্ট হচ্ছে তোমার 2 ধরনের। লিস্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। 2 ধরনের লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কোনটা? অর্ডার লিস্ট হচ্ছে যে একটু আগে যে বললাম 1 2 3 4, এই যে এটা অর্ডার অনুযায়ী যাচ্ছে। অথবা 1 2 3 4 এভাবে তুমি তৈরি করতে পারো, অথবা ABCD এভাবে। আর যদি কোনো সংখ্যা থাকে তুমি সেগুলো সেভাবে লিখতে পারো। আর আনঅর্ডার কোনগুলা? আনঅর্ডার হচ্ছে এগুলা, যে তুমি এরকম চিহ্ন ইউজ করতে পারো, এরকম চিহ্ন ইউজ করতে পারো, অথবা তোমার ইচ্ছা হয়েছে তুমি সার্কেল ইউজ করবা, তুমি এইটা ইউজ করতে পারো, তুমি এটা ইউজ করতে পারো। ছোট করে দিলাম, ছোট বড় যাই হোক না কেন। অথবা তুমি এভাবে ইউজ করতে পারো, কিন্তু এটা এই ভরাট হবে। এটা হচ্ছে ফিল কালার। অথবা তোমার এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে।
এরকম হইতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে, এভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, তার মানে অর্ডার হচ্ছে 1 2 3 করে তুমি যদি লিখো তাহলে অর্ডার, আর আন অর্ডার হচ্ছে কি বলতো, তুমি যদি আইকন ইউজ করো তখন তুমি আন অর্ডার বলতে পারো, তুমি তীর চিহ্ন ইউজ করতে পারো, যে কোনো কিছু ইউজ করতে পারো। বাট তোমার HTML এ সাধারণত এই 3টা আইকন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এর বাইরে তোমার অনেক আইকন আছে আমরা জানি, বাট এই 3টা আইকন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই যে অর্ডার লিস্ট, এটার ট্যাগটা কি? এটার ট্যাগটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে OL। অর্ডার লিস্টের ট্যাগ কি? OL। আর আনঅর্ডার লিস্টের ট্যাগটা কি? আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে UL। তার মানে যদি কখনো তুমি UL দেখতে পাও, তার মানে বুঝে নিবা যেটা আসলে একটা আনঅর্ডার লিস্ট। তার মানে এখানে আসলে বিভিন্ন ধরনের আইকন ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে একটু আগে আমরা বললাম না যে চাল, ডাল, মশলা, তা আমরা যখন বাজারে যখন লিস্ট করতেছি, তো এগুলো আসলে একটা একটা কি আমাদের লিস্ট আইটেম না, মানে এক একটা আইটেম বলা যায় না যে হ্যাঁ চাল একটা আইটেম, ডাল একটা আইটেম, মশলা একটা আইটেম, একটা আইটেম বলা যায় না। তার মানে এই চাল, ডাল, মশলা, এই প্রত্যেকটাকে আমরা কিন্তু একটাকে বলতে পারি আইটেম। তার মানে এই লিস্টের মধ্যে যেহেতু আইটেম গুলো আছে, এই জন্য আমরা তার নাম দিলাম LI, মানে হচ্ছে লিস্ট আইটেম। তার মানে এই জায়গাটাতে যারা 1 2 এর মধ্যে থাকবে, যে 1 2 3 প্রত্যেকে একটা কি বলতো আইটেম, তাহলে এইগুলোর নাম আমরা কি বলবো বলতো? লিস্ট আইটেম। এগুলোকে লিস্ট আইটেম, কে লিস্ট আইটেম, এই যে LI, মানে এরা সবাইকে লিস্ট আইটেম। তার মানে নাম্বারের ভিতরে যারা থাকতেছে তাদের প্রত্যেকটা একটা হলো আইটেম, তার নাম হচ্ছে কি লিস্ট আইটেম। তো এখানেও সেম ভাবে এখানে কে থাকবে? একটা লিস্ট আইটেম থাকবে, এখানে একটা লিস্ট আইটেম, মানে এইটার ভিতরে যারা থাকবে তারা এক একটা কি বলতো লিস্ট আইটেম। তার মানে লিস্ট আইটেমটা তুমি চাইলে নাম্বারের ভেতর রাখতে পারো, তুমি চাইলে কিন্তু এরকম আইকনের মধ্যে রাখতে পারো লিস্ট আইটেম, লিস্ট আইটেম। ঠিক আছে, এরকম আইকনের মধ্যে রাখতে পারো। তো আমরা যে নর্মালি বলি যে আমাদের এই আইকনটা হচ্ছে কি বলতো স্কোয়ার শেপে, স্কোয়ার শেপে আছে, এটা আমাদের কি বলতো সার্কেল, সার্কেলের মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে। আর এটাকে বলা হয় ডিস্ক, DISC, ডিস্ক। ঠিক আছে, ডিস্ক বলা হয়। তার মানে লিস্ট আইটেমটা তোমরা আশা করি ক্লিয়ার হইছো, অর্ডার লিস্টটা ক্লিয়ার হইছো, আনঅর্ডার লিস্টটা তোমরা ক্লিয়ার হইছো। ঠিক আছে, তো আমরা যদি একটু ওয়েবসাইটের কথা চিন্তা করি, তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয় দেখো, ওয়েব পেজকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাজানো প্লাস তথ্য উপস্থাপনা অন্যতম পদ্ধতি। অর্থাৎ তোমার কাছে অনেকগুলো তথ্য আছে, তুমি চাইলে এগুলোকে পয়েন্ট আকারে লিখতে পারো। এবং আমি জানি যে তোমরা, মানে আমি যেটা করতাম আসলে সেটা হচ্ছে কি যে বাংলা পরীক্ষাতে সাধারণত যদি পয়েন্ট আকারে অনেক সময় লেখা যায়, মানে যদি কোনো প্রশ্নকে তুমি যদি কোনো পয়েন্ট আকারে লিখতে পারো তখন স্যার একটু নাম্বারটা বেশি দেয়। তা আমি এই জন্য চেষ্টা করতাম যে বাংলা ছোটবেলা থাকতে সমাজ বিজ্ঞান এগুলো তো আমি আসলে পয়েন্ট আকারে লিখতাম। পয়েন্ট আকারে লিখলেও কিন্তু একটু সুন্দর করে প্যারা প্যারা হয়, একটু দেখতেও ভালো লাগে, তাই না? এটাই বলছে যে তুমি যদি কোনো একটা ওয়েব পেজকে যদি সুন্দরভাবে উপস্থাপনা করতে চাও, তাহলে অবশ্যই তুমি হচ্ছে এই লিস্ট আকারে তৈরি করবা। ঠিক আছে, ওই কমা কমা করে লেখার থেকে উপর নিচে লিখলে জিনিসটাকে সুন্দর লাগে না। তুমি চাইলে কিন্তু এই চাল ডাল তেল এলা কি কমা কমা দিয়ে লিখতে পারতা, বাট ওইটার থেকে যদি এভাবে লিখো তাহলে কি জিনিসটা দেখতে সুন্দর লাগে না? এটাই আর কি বোঝাচ্ছে। এখন এখানে কি কি ট্যাগ ইউজ করা হয়? এই যে লিস্ট তৈরি বা আমরা যখন HTML যখন কোড লিখবো তখন আমরা আসলে এখানে কি কি ধরনের ট্যাগ ইউজ করবো, চলো সেগুলো দেখি। তো প্রথমে তো আমরা OL দেখে আসলাম। OL মানে কি বলতো? আমাদের অর্ডার লিস্ট। UL মানে কি? আমাদের আনঅর্ডার লিস্ট। লিস্ট আইটেম মানে কি? LI। প্রত্যেকটা যে আইটেম থাকবে তাদেরকে আমরা লিস্ট আইটেম বলবো। আর এর বাইরে তোমার আরো 3টা এখানে আছে, 3টা ট্যাগ আছে। এগুলো সাধারণত আমাদের লাগবে না, কিন্তু তাও আমরা এটার ফুল মিনিংটা জানে রাখতে পারি। যেমন ডেফিনেশন লিস্ট, DL মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট, DT মানে হচ্ছে ডেফিনেশন টার্ম, DD মানে হচ্ছে ডেফিনেশন ডাটা। তো এগুলো জাস্ট তোমরা হচ্ছে MCQ এর জন্য, ফর MCQ। আর এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা যখন রিটেন করতে যাব তখন আমাদের হচ্ছে এই ট্যাগগুলোই বেশি ব্যবহার করা হবে। ঠিক আছে, আর এই লিস্ট তৈরির জন্য তোমাকে অবশ্যই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা অ্যাট্রিবিউটটা কখন ইউজ করি সেটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে আসছি, যে আমরা যদি এক্সট্রা কোনো তথ্য কখনো প্রকাশ করতে চাই তখন কিন্তু আমাদেরকে অ্যাট্রিবিউট এইটা কিন্তু ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব, একটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা টাইপ কখন ইউজ করব আর স্টাইল কখন ইউজ করব, মনে রাখবা যে আমরা যখন অর্ডার লিস্ট এই ট্যাগটা যখন আমরা ইউজ করব,
তখন আমরা এটার জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করব সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। আমরা মনে রাখবো অর্ডার লিস্ট মানে আমাকে টাইপ অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাকে একটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি স্টাইল। একটু আগে বললাম না যে স্টাইলিশ ভাবে অনেকে লিখে, এই জন্য মনে রাখবা যে আনঅর্ডার লিস্টের জন্য আমরা হচ্ছে কি স্টাইল এই অ্যাট্রিবিউটটা ইউজ করব, আর অর্ডার লিস্টের জন্য আমরা হচ্ছে টাইপ এই অ্যাট্রিবিউটটা ইউজ করব। ঠিক আছে, একজন এসে ডিডিটি। ওকে, দেখো তোমাদেরকে যতটুকু জিনিস বুঝানো হলো তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা? মানে এখানে কিন্তু আমি পুরো সবকিছু লিখে দিচ্ছি, মানে ওই পেজে যাওয়া দরকার নাই। এইটা যদি তোমরা বুঝো, ওএল ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল, তাহলে কিন্তু তুমি এই লিস্ট তৈরির ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবা না। একটু কমেন্ট করে বলতে পারো যে এই পেজটা তুমি যদি বুঝে যাও তাহলে তুমি এখন যে কোনো কিছু করতে পারবা। একজন আবার স্টাইলিশ লিখছে। একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, এবং এই পেজটা তোমরা খাতার মধ্যে একটু লিখে রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তী সব কোড খুব সহজ লাগবে। জি ভাইয়া, ওকে, ক্লিয়ার। তো এখানে আমি তোমাদের একটা করে দেবো, আর একটা তোমরাই করবা, এটা তোমরাই করবা সহজটা। আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। নিম্নোক্ত ওয়েব পেজটি HTML কোড লিখো, অর্থাৎ তোমাকে এটার HTML কোডটা লিখতে বলতেছে। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা আমাদের মতো করে আগে শুরু করি, আমি এটা কপি করে নিই। আচ্ছা, প্রথমে আমরা কি লিখব? এক্সক্লেমেটরি ডগ টাইপ HTML। ঠিক আছে, তারপর আমরা লিখব কি HTML, তারপর আমরা লিখব হচ্ছে হেড। এখানে হেড কিছু নাই, তারপরে হেডটাকে আমরা ক্লোজ করে দিই। তারপরে হচ্ছে বডিতে চলে যাব। এখন আমাদের বডিতে হচ্ছে মেইন কাহিনী সব। ঠিক আছে, তো প্রথমে তুমি দেখো যে দিস ইজ লিস্ট, অর্ডার লিস্ট, কিছুই লেখা নাই। মানে এই অর্ডারটা কিন্তু তুমি দেখো বোল্ট নাই, বাস নর্মালি। তো আমি প্রথমে এটাকে কি দেবো? পি দিয়ে লিখবো। মনে পড়ে না যে কোনো কিছু যদি না থাকে আমরা পি দিয়ে শুরু করব। প্যারাগ্রাফ লিখলাম পি, তারপর হচ্ছে কি দিস ইজ লিস্ট, এটাকে তুমি ক্লোজ করে দাও। একটু খেয়াল করে দেখো ভাইয়া, যদি এখানে এই লিস্ট বোল্ড থাকতো তখন তুমি কি লিখতা? দিস ইজ, আবার এই বোল্ডের জন্য একটা বি লিখতা, তারপর লিস্ট লিখতা, বা বিটাকে আবার কি করতে ক্লোজিং করে দিতা। বাট এরকম কিছু না, দিস ইজ লিস্ট জাস্ট নর্মালি দিছে তারা, এই জন্য পি দিয়ে দিস ইজ লিস্ট, পিটাকে ক্লোজ করে দিলাম। এখন তুমি চাইলে এখানে কি করতে পারো? একটা ব্রেক ডাউন দিতে পারো, বি আর লিখতে পারো, আবার নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এবার আবার তুমি শুরু করো। আবার দেখো কি লিখছে? অর্ডার লিস্ট। এখানেও কিছু করার নাই, এখানে জাস্ট পি দিয়ে লিখবো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে পিটাকে এখন তুমি ক্লোজ করে দাও, তারপর তুমি এখান থেকে আবার ব্রেক ডাউন করে দিলা, বিআর ব্রেক ডাউন করে দিলা, ব্রেক ডাউন। এখন তুমি আবার নতুন করে পি দিয়ে শুরু করতে পারো, আবার নাও করতে পারো। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে কি লেখা আছে? ভাই এখানে আপনার 1 2 3 এভাবে লেখা আছে, 1 2 3 এভাবে লেখা আছে। তাহলে আগে বলো যে এই যে 1 2 3 লেখা আছে, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা তো অর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট। তাহলে তুমি হয় পি দিয়ে শুরু করো, পি না দিলেও চলবে। তাহলে আমি এখানে শুরু করলাম হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এখন মনে রাখবা, অর্ডার লিস্ট লেখা মানে তোমাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তাহলে অর্ডার লিস্টের সাথে কোন অ্যাট্রিবিউট ছিল ভাই? টাইপ অ্যাট্রিবিউট ছিল। তাহলে ওএল লেখার পরে তোমাকে অবশ্যই টাইপ অ্যাট্রিবিউটটা লিখতে হবে। লেখার পরে একটা ইকুয়াল দিবা, ইকুয়াল। এখন এই ইকুয়াল মানে কি? ইকুয়ালের পর তোমাকে বলতে হবে যে এখানে যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটা আসলে কিরকম অবস্থায় আছে, 1 2 3 এ আকারে, নাকি 1 2 3 রোমান আকারে, নাকি তোমার ABC আকারে। তুমি দেখো এখানে লেখা আছে 1 2 3। স্যার একদিন দুষ্টমি করে এখানে 10 11 12 দিতে পারতো, 13 14 15 বা 20 21 22 দিতে পারতো, বাট তারা দিছে কি 1 2 3। তা আমরা লিখবো যে টাইপ দেওয়ার পরে 1 দিব,
দিয়ে এটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, তার মানে অর্ডার লিস্ট মানেই তোমাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তাহলে এই অ্যাট্রিবিউটটা কি 1 2 3, তার মানে আমরা অবশ্যই টাইপ ইউজ করব। কারণ এটা কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। ওই যে 1, এখানে এ বি সিও থাকতে পারতো, তাহলে আমি এখানে এ লিখতাম, যা থাকবে তাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি 1 লিখলাম। এরপরে দেখো, এবার এই প্রত্যেকটা কি এক একটা, বা এই প্রত্যেকটা হচ্ছে এক একটা লিস্ট আইটেম, প্রত্যেকটা কি এক একটা লিস্ট আইটেম। তার মানে তুমি বলবা যে প্রত্যেকটা হচ্ছে এক একটা কি লিস্ট আইটেম। তাহলে প্রথম লিস্ট আইটেমটা কি? প্রথম লিস্ট আইটেমটা হচ্ছে HTML, HTML। তারপর তুমি এটাকে ক্লোজ করে দিবা, ক্লোজ করে দিবা HTML। এরপরের লিস্ট আইটেমটা কত? এরপরের লিস্ট আইটেমটা হচ্ছে তোমার PHP, PHP লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও। তারপরের লিস্ট আইটেমে কি আছে? তারপরের লিস্ট আইটেমে আছে হচ্ছে তোমার ASP, এবং সেটাকে তুমি এখন কি করে দিবা? ক্লোজ করে দিবা, ক্লোজ করে দিলাম। এখন তুমি এখানে অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দাও। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি এখানে 1 দিলেন, তাহলে 2 3 4 কই গেল? সেগুলো তোমার লেখার প্রয়োজন পড়বে না। তুমি যদি কখনো ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে কাজ করো, বা নর্মালিও তুমি যদি ল্যাপটপ নিয়ে ফেসবুকে যদি কখনো তুমি কাজ করো, তুমি দেখবা যে তুমি যদি 1 সিলেক্ট করে নাও, তারপরে গেলা অটোমেটিক স্পেস দিলে অটোমেটিক 2 3 4 5 কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তার মানে তুমি যেহেতু তাকে একবার সিকোয়েন্স করে দিছো 1, তার মানে পরে গেলে অটোমেটিক্যালি কিন্তু 2 3 4 হইতে থাকবে। তো ওটার জন্য তোমাকে আর বারবার লেখার দরকার পড়বে না। তো তুমি যদি এখানে 10 দিতা, তাহলে এখানে 10 থেকে শুরু হতো 10 11 12, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো তোমাকে জাস্ট শুরুটা তাকে দেখাই দিতে হবে যে তুমি হচ্ছে এখান থেকে শুরু করো, তারপর এগুলো সে নিজে কাউন্টডাউন করে নিবে। যেমন এখানে তুমি 3টা লেখছো না, সে 3টা অটোমেটিক নিয়ে নেবে, সমস্যা নেই। তারপরে 1 থেকে শুরু করলে সে এই পর্যন্ত চলে গেছে অলরেডি, তোমাকে আবার ওই 2 3 লেখার কিন্তু দরকার নেই। ঠিক আছে, দেন তুমি শেষে কি করবা? এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিবা, শেষ। এরপর তোমাকে তারা আবার একটা জিনিস বলছে, এটা H2O and A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা H2O। তাহলে আমি প্রথমে, তুমি দেখো H2, H-টাকে মনে হয় ইটালিক মনে হচ্ছে, তাহলে আমি ইটালিক করে দিলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে ইটালিক হচ্ছে কি H, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম, ইটালিকটাকে ক্লোজ করে দিলাম H। এবার আছে 2, 2 মানে কি? 2 হচ্ছে নিচে আছে, SUB সাব নিচে আছে, 2 লিখলাম, সাবটা আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। তারপর নর্মালি কিন্তু একটা ও আছে নাকি ইটালিক আছে? ইটালিকও থাকতে পারে, যদি ইটালিক থাকে তাহলে ইটালিক লিখলাম। হ্যাঁ, ইটালিক। পরীক্ষার সময় আরো বাঁকা হয়ে থাকবে, বুঝছো, অনেকটা বাঁকা হয়ে থাকবে, তোমার দেখলে টের পাবা। ইটালিক কে ও, ইটালিকটা তুমি ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও। এন্ড তুমি বলতে পারো ভাই আপনি পি দিয়ে শুরু করতে পারতেন। হ্যাঁ, শুরু করতে পারতাম, আর বলছিলাম কিন্তু পি দিয়ে শুরু করলেও চলবে, না করলেও চলবে। এন্ড নর্মালি আছে, এ নর্মালি আছে, তারপরটা কি সুপ, SUP 2, সুপটাকে ক্লোজ করে দাও। তারপর হচ্ছে প্লাস বি, সুপ লিখো, বিটাকে ক্লোজ, সুপ দিয়ে শুরু হইলো, তারপর কি লিখবা? 2 লিখবা, সুপটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, শেষ। এই লাইনও শেষ। এবার আসো তুমি পরের লাইনটাতে, এবার এটাতে আসো। এটাও কিন্তু তোমার একটা লিস্ট। এটা কোন লিস্ট আগে এটা খেয়াল করতে হবে, এটা কোন লিস্ট? এটা আসলে কোন লিস্ট? অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? ভাই যেহেতু এখানে আপনার হচ্ছে, এখানে যেহেতু আপনার হচ্ছে স্কোয়ার শেপে আছে, তার মানে এটা অবশ্যই আনঅর্ডার লিস্ট। তার মানে যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, তার মানে তুমি প্রথমে লিখবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এরপর মনে রাখতে হবে যে অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক, তার সাথে একটা অ্যাট্রিবিউট তোমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি সেই অ্যাট্রিবিউটটা ইউজ করব। তাহলে আনঅর্ডার লিস্টের জন্য অ্যাট্রিবিউটটা কি ছিল বলতো? স্টাইল ছিল, স্টাইল। এবার একটা ইকুয়াল দিব। এখন এই আনঅর্ডার লিস্টে এই যে স্টাইলটা আছে, এটার নামটা কি? গোল্লাতা লেখা যাবে না, এটার নাম হচ্ছে কি স্কোয়ার। তাই তুমি লিখবে হচ্ছে কি স্কোয়ার, স্কোয়ার। স্কোয়ার থাকতে পারে, অথবা তোমার সার্কেল থাক, সরি স্কোয়ার কেন বলতেছি, এটা তো সার্কেল। স্কোয়ার থাকতে পারে, তারপর তোমার সার্কেল থাকতে পারে, অথবা ডিস্ক থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সার্কেল, ঠিক আছে, সার্কেল। তবে এটা আমি কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে
এখানে কয়টা আছে? HTML, তারপর আবার PHP, ASP আছে। তো এগুলো এক একটা কে বলতো? লিস্ট আইটেম না? তাই তুমি লিখবা লিস্ট আইটেম। লিস্ট আইটেম হচ্ছে HTML। লিস্ট আইটেমটাকে তুমি ক্লোজ করে দাও। তারপর আবারও তুমি লেখো লিস্ট আইটেম PHP, এটাকে তুমি ক্লোজ করে দাও। লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দাও। তারপর তুমি লেখো আবার লিস্ট আইটেম ASP, এটাকে তুমি আবারও ক্লোজ করে দাও। তারপরে আনঅর্ডার লিস্টটাকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। এরপর তোমাকে বডি পার্টটাকে ক্লোজ করতে হবে। তারপর তোমাকে HTML পার্টটাকে ক্লোজ করতে হবে। HTML পার্টটাকে ক্লোজ করতে হবে, কারণ শুরুতে তোমার এই যে বডি ছিল, বডি পার্টকে তুমি কিন্তু ক্লোজ করা নাই। এটা মনে রাখবে, শেষের দিকে অলওয়েজ দুটা পার্টকে তোমাকে ক্লোজ করে দিতে হবে। একটা হচ্ছে কি বডি পার্ট, আর একটা হচ্ছে কি বলতো HTML পার্ট। ঠিক আছে ভাই? স্কোয়ার কিভাবে? ওইটাই স্কোয়ার। স্কোয়ার আর সাইকেল উল্টাপাল্টা হয়ে যায়। তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমাদের অর্ডার লিস্ট কখন হবে, আনঅর্ডার লিস্ট কখন হবে, এবং কিভাবে আমরা সেটাকে কোড আকারে লিখবো, সেটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো। একটু কমেন্ট করে জানাতে পারো যে পুরো জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ভাই রে ভাই, একজন দেখি পুরো টাইপ করে ফেলছে। হ্যাঁ, আরে সর্বনাশ, অস্থির, সুন্দর। তাহমিদা জান্নাত নিশা, ভেরি গুড। তুমি দেখি নিজে নিজেই পুরোটা করে ফেলছো, গুড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তাহলে আশা করি এরকম টাইপের কোনো কিছু আসলে তোমরা কিন্তু করতে পারবা। তা আমি তোমাদেরকে রাজশাহী বোর্ডে আসা একটা HTML কোড আমি তোমাদের লিখতে দিলাম, একদম সিম্পল। নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্টটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট। লিস্ট, নেস্টেড লিস্ট, এটা একবারে সিম্পল। এটা একবারে সিম্পল। ধরে নাও তোমাকে দিয়ে বুঝাচ্ছি আমি। তুমি হচ্ছে বই কিনবা। কি কিনবা? বই কিনবা। তুমি হচ্ছে বললা, মার্কেটে গিয়ে বললা আপনি আমাকে ম্যাথ বই দেন। ম্যাথ বই, ম্যাথ বই নিতে যাচ্ছ তুমি, কিন্তু ম্যাথ বই, গণিত বই লিখতে পারো তোমার ইচ্ছা, কিন্তু ম্যাথ বই বলতে কি শুধু ম্যাথ বইটাকে বোঝায় নাকি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে বোঝায়? ভাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে বোঝায়। তো এই জায়গাটাতে কিন্তু তখন তুমি এইভাবে লিখতে পারো যে ম্যাথ বই নিবা, তোমার তোমার বাবাকে লিস্ট দিচ্ছ ম্যাথ বই লাগবে, কিন্তু ম্যাথ বইটা একটা না দুইটা। তখন তুমি লিখলা যে ম্যাথ বই মানে শুধু ম্যাথ বই না ভাইয়া, আব্বা ম্যাথ ফার্স্ট পেপারও আছে, আবার কি ম্যাথ সেকেন্ড পেপারও আছে, ম্যাথ সেকেন্ড পেপারও আছে, তাই না? তার মানে তুমি এক দিয়ে তুমি এখানে আরো দুটা ভাগ করে দিলা। অথবা তুমি এভাবেও লিখতে পারতা, দেখো যে তুমি এখন 12 মাসের নাম লিখবা। ছোটবেলায় লিখে আসছো না মাসের নাম, মাসের নাম। তারপর তুমি এভাবে লিখলা 1 নাম্বার জানুয়ারি, জানুয়ারি। 2 নাম্বার ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। 3 নাম্বার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এভাবে তুমি কি লিখতে থাকতে পারো না? লিখতে থাকতে পারো। তুমি একটু খেয়াল করে দেখো তো, যে প্রথমে আমি এখানে 1 লিখছিলাম, তুমি এখানে আমি যে আরেকটা লিখে দিই, এখানে 2 যদি লিখি ম্যাথ বই, তারপর লিখলাম হচ্ছে কেমিস্ট্রি বই, কেমিস্ট্রি বই। এখানে কি হবে? কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপর কি হবে? কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তুমি একটু খেয়াল করে দেখো যে প্রথমে তুমি যখন এখানে 1 লিখলা, আবার তুমি এখানে 2 লিখলা, তার মানে কি 1 2, তারপর এরপর তুমি আবার কত লিখবা? 3 লিখবা। তুমি আবার এখানে ফিজিক্স বই লিখে লিখবা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তার মানে তুমি যখন 1 2 3 করে আগাচ্ছ তখন সেটা কিন্তু অর্ডার লিস্ট। আবার একটু খেয়াল করে দেখো
এটা যদি অর্ডার লিস্টের মধ্যে পড়ে যায় তাহলে এটা কিন্তু ভাই অর্ডার না, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, তাই না? দেখো তুমি এটা এক লিখছো, তো এটা অর্ডার লিস্ট, কিন্তু এটার ভেতরে তুমি আরো দুইটা জিনিস লিখছো, তাই তুমি এটাকে সাব বা উপচিন্তা করতে পারো। উপতে তুমি কি লিখছো? ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার। তাহলে এটা হলো তোমার কি অর্ডার, আর এই দুটো কি বলতো আনঅর্ডার। আবার একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আনঅর্ডার, বাট এটা কিন্তু কি বলতো অর্ডার। তারপর যদি তুমি কখনো এরকম করো যে অর্ডারের ভেতরে আনঅর্ডার লিখো, অথবা আনঅর্ডারের ভেতরে তুমি যদি কখনো অর্ডার লিখো, তখনই অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। অর্থাৎ একটা লিস্টের অধীনে, একটা লিস্টে যে কোনো লিস্ট হতে পারে, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যে কোনো লিস্ট হতে পারে। তাহলে একটা লিস্টের ভেতরে তুমি যদি কয়েকটা উপলিস্ট তৈরি করো বা উপতালিকা তৈরি করো, তখন সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তাহলে লিস্ট বলতে এখানে আসলে অর্ডারের ভেতরে আনঅর্ডারও লিখতে পারো, আবার আনঅর্ডারের ভেতরে অর্ডারও লিখতে পারো। তো তাকে তখন আমরা কি বলবো বলতো? নেস্টেড লিস্ট বলবো। ঠিক আছে, দেখো একটু ক্লিয়ার হয়ে গেছে কিনা, নেস্টেড লিস্টটা ক্লিয়ার হয়ে গেছে কিনা। এখানে যখন সব ছেলেরা মেয়েদের নাম বলছো তখন তুমি কিছু বলো নাই কেন? তুমি তো আরো বেশি জানো, এসব কি সব লেখো? হ্যাঁ, অর্ডার লিস্টের ভেতর আনঅর্ডার লিস্ট। ওকে, গুড। তাহলে এটাকে আমরা বলি কি নেস্টেড লিস্ট। ঠিক আছে, ওকে। তো এখন আমরা হচ্ছে কোড লিখব। একটু বুঝো, আগের সাথে অনেকটা মিল থাকবে, নতুন কিছু মনে হবে না আশা করি, আগেরটার সাথে মিল থাকবে। তো একটু খেয়াল করো, আমরা প্রথমে এক্সক্লেমেটরি লিখবো, ডক টাইপ লিখবো, ডক টাইপ, তারপর আমরা লিখবো হচ্ছে HTML লিখবো, তারপর আমরা আবার HTML লিখলাম, HTML লিখলাম, তারপর আমরা কি লিখবো? হেড লিখে, হেড লেখার দরকার নাই এখানে, আচ্ছা হেড লিখলাম, হেড লিখে ক্লোজ করে দিলাম। বডি, বডি। তো ফার্স্টে একটু খেয়াল করে দেখো, ওয়ান লেখা দেখতেছো, 1 2, ভেতরে কি আছে দেখার দরকার নেই, তুমি নর্মালি দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3ও থাকতে পারে। তো 1 2 3 যখন তুমি দেখতে পাবা, শুরুতে 1 2 3 আছে, তার মানে তুমি অবশ্যই কি বলবে? এটাকে অর্ডার লিস্ট। বা যদি ভাই কখনো তুমি এরকম দেখতে, দেখো একটু খেয়াল করে, যে এখানে এটা থাকলো, এখানে এটা থাকলো, আবার এখানে এটা থাকতে পারে, মানে আনঅর্ডারের ভিতরে আনঅর্ডারও থাকতে পারে, থাকতেই পারে। আনঅর্ডারের ভিতরে আনঅর্ডার থাকতে পারে, অর্ডারের ভিতরেও অর্ডার থাকতে পারে। অর্ডার শুরু হলো 1 2 দিয়ে, আনঅর্ডার থাকলো, অর্ডার থাকলো আবার তোমার ABC দিয়ে, থাকতেই পারে। তো আমরা এখানে খেয়াল করলাম যে প্রথমে আমাদের আছে 1, তারপর আছে 2, ভেতরে কি আছে দেখার দরকার নাই, 1 আছে 2 আছে, তার মানে শুরু হচ্ছে 1 আর 2, যেহেতু শুরু 1 আর 2, তারপর আমার যেটা অর্ডার লিস্ট আকারে শুরু হচ্ছে, তারপর আমি শুরুতে লিখবো হচ্ছে অর্ডার লিস্ট। আর আমরা জানি যে অর্ডার লিস্ট মানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, তাহলে অর্ডার লিস্টের সাথে অ্যাট্রিবিউটটাকে টাইপ, টাইপ লিখলাম, টাইপ দিয়ে একটা ইকুয়াল দিব। এখন এই অর্ডার লিস্টটা কিভাবে আসছে? ইংলিশে 1 2 3, নাকি রোমানে 1 2 3, নাকি ABC? ভাই আপনার ইংলিশে 1 2 3 আসছে, তাহলে আমি এখানে 1 লিখবো, তাহলে আমি এখানে 1 লিখবো, লিখে এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করে দেখো, একের সাথে যে আছে মান্থ, একের সাথে কি আছে? মান্থ আছে, তাহলে এটা কি আমার একটা লিস্ট আইটেম না? এটা আমার একটা কি, বা এটা আপনার একটা লিস্ট আইটেম। তাই যেহেতু এটা আমার একটা লিস্ট আইটেম, তাহলে আমি লিখবো হচ্ছে LI, লিস্ট আইটেম, তার নাম কি বলতো? মান্থ, MONTH, মান্থ। তাহলে এখন তুমি এটাকে অবশ্যই কি করে দিবা? ক্লোজ করে দিবা। তাহলে ক্লোজ করে দিলাম। ওকে, এরপর আমি যখন নিচে চলে যাব, তখন আমি দেখবো যে আচ্ছা মান্থের পর আমি ডিরেক্টলি ডেটে যেতে পারবো না, আমাকে অবশ্যই এগুলো লিখতে হবে, এগুলো কোড তৈরি করতে হবে। তো একটু শেষ করলাম, এবার যখন আমি এটাতে আসবো, তখন আমি দেখবো আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি, এটার সামনে তো আপনার আনঅর্ডার লিস্ট আকারে আছে, অর্থাৎ ডিস্ক আছে। তাহলে এখন আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি আমি যখন লিখবো, তখন আমাকে অবশ্যই বলতে হবে যে এটার সামনে যেটা আইকন আছে, এটা যেন আমার একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখন বলবো কি বলতো? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এবং এই আনঅর্ডার লিস্টের সাথে তোমাকে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হচ্ছে কি বলতো? স্টাইল, যার নাম হচ্ছে কি? স্টাইল। এখন সেই স্টাইলটার নাম কি? বা সেই স্টাইলটার নাম হচ্ছে আপনার ডিস্ক। তাহলে আমি লিখবো হচ্ছে কি ডিস্ক, স্টাইলের নাম হচ্ছে আমার কি?
ডিস্ক লিখলাম। এখন হচ্ছে আমাকে এই প্রত্যেকটা আইটেম লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, এই প্রত্যেকটা আইটেম আমাকে লিখতে হবে। তাহলে আমি এখন লিখবো কি, লিস্ট আইটেম, তার নাম কি, জানুয়ারি, জানুয়ারি, লিস্ট আইটেমটা ক্লোজ। আবারও দেখো আমি লিখবো কি, লিস্ট আইটেম ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। ওখানে ঠিক যে ফন্টে থাকবে তোমাকে ওভাবে লিখতে হবে, ওভাবে তুমি লিখবা, ফেব্রুয়ারি, লিস্ট আইটেম ক্লোজ। ঠিক আছে। এখন দেখো ভাইয়া, তোমার কিন্তু আনঅর্ডার লিস্ট এই দুটা দিয়ে শেষ হয়ে গেছে এখানে। এবার কিন্তু তোমার আবার অর্ডার লিস্ট চলে আসছে, তারপরে তোমার এখানে আনঅর্ডার লিস্টটা কিন্তু ক্লোজ করে দিতে হবে। তাহলে অবশ্যই আনঅর্ডার লিস্টটা তোমাকে এখানে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এরপর তোমার আবার চলে আসছে কি বলতো, ডে চলে আসছে। এখানে সবাই একটা ভুল করে ফেলে। কি ভুল করে ফেলে, তার আবারও নতুন করে লিখে যে অর্ডার লিস্ট টাইপ, এখানে আবার 2 লিখতে চায়। কিন্তু ভাই আমি তোমাকে কিন্তু শুরুতেই কিন্তু এখানে দেখো একবার বলে দিছিলাম, এই যে জায়গার টাকায় দেখো, যে আমি যদি একবার 1 লিখি তাহলে আমার কিন্তু আবার 2 3 লেখার দরকার নাই। দেখো 1 লেখার পর লিস্ট আইটেমগুলো জাস্ট লিখছিলাম। তাহলে আমি এখানে কি হয়েছে দেখো, যে আমি হয়ে গেল এটাই, যে লিস্ট আইটেম একবার লিখছি, তাহলে লিস্ট আইটেম আমার আরো আছে। দেখো এই যে লিস্ট আইটেম 2 আছে এখানে, তার মানে এই লিস্ট আইটেম 2 আমি জাস্ট শুরু করলেই চলবে, মানে এটা লেখার দরকার নাই, কিন্তু এটা লেখা দরকার নাই। এটা তুমি একবার লিখছো, তার মানে এখন অটোমেটিক্যালি বাকিগুলো সব লেখা হয়ে যাবে। তার মানে তুমি এটা লিখছো, মাঝখানে আনঅর্ডার লিস্ট ঢুকাইছো। তার মানে এখন যদি তুমি লিখো, এখন তোমাকে শুধুমাত্র লিস্ট আইটেম লিখতে হবে, কারণ এটা তোমার শুধুমাত্র একটা লিস্ট আইটেম, এটা তোমার লিস্ট আইটেম। এটা জন্য তোমাকে আবার অর্ডার লিস্টটা লেখা লাগবে না, তুমি শুধুমাত্র লিখবা হচ্ছে লিস্ট আইটেম, সেটা কে, ডে। লিস্ট আইটেম হচ্ছে কি, ডে। তাই তুমি এটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলাম। লিস্ট আইটেমটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। বুঝা গেছে একটু? ওকে। এরপর তুমি একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু আনঅর্ডার লিস্ট কিন্তু ক্লোজ করে দিছো ওইদিকে। তুমি আনঅর্ডার লিস্ট কিন্তু দেখো, লিস্ট লিস্ট তোমার অর্ডার লিস্ট তুমি কিন্তু ক্লোজ করো নাই, বাট আনঅর্ডার লিস্ট তুমি কিন্তু অলরেডি ক্লোজ করে দিছো আগে। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমার এখানে আবার তোমার কি কি আছে বলতো, এটা স্কোয়ার শেপ আছে। তাহলে তুমি এখন লিখবা আবার আনঅর্ডার লিস্ট, অ্যাট্রিবিউটটা লিখবা, সেটা হচ্ছে কি, স্টাইল। সেটার নাম কি, এর নাম হচ্ছে আমার স্কোয়ার, স্কোয়ার। এখন তুমি আবার একটা করে লিস্ট আইটেম লিখবা, লিস্ট আইটেম সানডে, ক্লোজ করে দাও। তারপর তোমার লিস্ট আইটেম মানডে, ক্লোজ করে দাও, সানডে মানডে। এখন তুমি হচ্ছে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দাও, আর এই জায়গাটাতে গিয়ে এখন তুমি অর্ডার লিস্টটাকেও ক্লোজ করে দাও। তারপর তুমি বডিকে ক্লোজ করে দাও, তারপর তুমি HTML কে ক্লোজ করে দাও। ওকে, আমি তোমাকে এই জিনিসটা আরেকবার বুঝাবো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো প্রথমত তুমি এটা খেয়াল করে দেখো, যে এই যে 1 তুমি দেখতেছো, 1 2 এগুলো অবশ্যই কি, অর্ডার লিস্ট। তাই তুমি প্রথমে আগে OL লিখবা। অর্ডার লিস্টের সাথে তোমাকে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, তার নাম হচ্ছে টাইপ। এখন সেই টাইপটা কিরকম, রোমানে 1 2 3 নাকি ইংলিশে 1 2 3, বা ইংলিশে 1 2 3। তাই তুমি জাস্ট 1 লিখলা। এখন তোমাকে লিস্ট আইটেমগুলা উল্লেখ করতে হবে। তাহলে দেখো একের সাথে যে লিস্ট আইটেমটা, তার নাম কি, মান্থ, তার নাম আমি মান্থ লিখলাম। এরপরে যখন আমি চলে আসবো, তখন দেখলাম যে ভাইয়া এটা এখন আনঅর্ডার লিস্টের মধ্যে চলে গেছে। তাহলে এখন আমি লিখবো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের সাথে অ্যাট্রিবিউট কি হয়, স্টাইল হয়। সেই স্টাইলটার নাম কি, ডিস্ক লিখলাম। এখন এই প্রত্যেকটা লিস্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তুমি বলবো লিস্ট আইটেম জানুয়ারি, লিস্ট আইটেম ফেব্রুয়ারি। এরপর তোমাকে এখানে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিলাম। এরপর তুমি হচ্ছে 2 লিখবা। তো দেখো তুমি কিন্তু অলরেডি একবার অর্ডার লিস্টের জন্য 1 লিখে ফেলছো, এখন তোমার কিন্তু আবার অর্ডার লিস্ট 2 লেখার দরকার নাই, কারণ তুমি অর্ডার লিস্ট কিন্তু এখনো ক্লোজ করো নাই। তার মানে তোমার শুধুমাত্র লিস্ট আইটেমটা লিখলেই চলবে, অর্থাৎ তোমার এই জায়গাটাতে শুধুমাত্র লিস্ট আইটেমটা লিখলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। তো আমি লিস্ট আইটেমটা জাস্ট লিখলাম। এরপর আমি আবারও দেখতেছি যে আমার এখানে যারা আসছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে এখন আমি হচ্ছে আনঅর্ডার লিস্ট লিখবো। স্টাইল, সেই স্টাইলটার নাম কি, নাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার লিখলাম। তবে এখন আমি প্রত্যেকটা লিস্ট আইটেম লিখবো। তবে আনঅর্ডার লিস্ট ক্লোজ করবো, লিস্ট অর্ডার লিস্ট ক্লোজ করবো, বডি ক্লোজ করবো, HTML ক্লোজ করবো।
দেখো ভাইরা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে বলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। দেখো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ক্লিয়ার। তাহলে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আজকে আমরা আমাদের লাস্ট টাইপ দেখবো, সেটা হচ্ছে আমাদের ইমেজ সংযোজন। তো এখান থেকে খুব একটা বেশি পরীক্ষা আসছে কিনা একটু চেক করে নি। মনে হয় না খুব একটা বেশি পরীক্ষাতে আসছে। ইমেজ সংযোজন, ইমেজ সংযোজন 3 বার 4 বার না আসছে ইমেজ সংযোজন। ওকে, তো ইমেজ কেন ইউজ করা হয়? দেখবা যে অনেক সময় আমরা লিখি, লিখার কোনো গুরুত্ব থাকে না, কিন্তু যদি একটা ইমেজ থাকে তখন সবাই লেখাটা পড়তে চায়। তুমি মনে করে ফেসবুক চালাচ্ছ, হঠাৎ করে এমন একটা ইমেজ আসছে, তুমি আটকে গেছো। তুমি দেখবা যে অনেক লেখা আসে। তুমি যদি কখনো কখনো ফেসবুক স্ক্রল করো, তুমি দেখবা যে তোমার অ্যাট্রাকশনটা বা তুমি আটকে যাও কোন জায়গাটাতে, যখন একটা ইমেজ থাকে সুন্দর, তখনই কিন্তু তোমার ওখানে দৃষ্টিটা চলে যায় বা তোমার নজর ওখানে চলে যায়, তাই না? তো ইমেজটা তখনই ইউজ করা হয় যখন আমি তোমার অ্যাট্রাকশনটা নিতে যাচ্ছি, বা আমি আমার ওয়েবসাইটটাকে সুন্দর করতে যাচ্ছি, সবার আকর্ষণ যেন ওইদিকে থাকে। এই জন্য বলা হচ্ছে ওয়েবসাইটের পেজগুলোকে আকর্ষণীয় ও না নান্দনিক, বানান ভুল, নান্দনিক করার জন্য ইমেজ সংযোজনের প্রয়োজন হয়। তুমি নিজেও দেখবা, তুমি একটা পোস্ট করবার রিয়েক্ট কম পাবা, কিন্তু তুমি তোমার একটা ইমেজ দিয়ে দেবা, দেখবা রিয়েক্ট বেশি পাচ্ছ। এটাই আসলে কাহিনী, তাই না? তো এটা একবার সহজ জিনিস। তো আমরা ইমেজ অ্যাড করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। এবং আর ইমেজ ট্যাগ কিন্তু একটা এমটি ট্যাগ, শুরু আছে কিন্তু শেষ নাই, তাই না? এটা কি লাস্ট ক্লাস না রে বলো, এরপর একটা ক্লাস আছে, রুটিনটা একটু দেখে নিও। তো ট্যাগটা হচ্ছে আমাদের কি ইমেজ ট্যাগ। তো এখানে যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হয় সেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এই যে সোর্স, অল্টারনেটিভ, বর্ডার, উইথ, হাইট, এই অ্যাট্রিবিউটগুলো তোমাকে ইউজ করতে হবে। তো এগুলো আমাদের রিটেনের জন্য তো লাগবেই, পাশাপাশি এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন সোর্স, উৎস নির্ধারণ করে, তোমাকে প্রশ্নের মধ্যে তারা বলে দিবে। অল্টারনেটিভ, চিত্রে অল্টারনেটিভ টেক্সট দেখায়, মানে চিত্রে, মানে যদি তুমি কখনো এই চিত্রটাকে ওয়েবসাইটে প্রদর্শন করতে না পারো, তখন ওই চিত্রের বদলে তোমাকে একটা লেখা প্রদর্শন করাতে হবে, তখন আসলে এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। বর্ডার সাধারণত লাগে না বর্ডারটা। উইথ আর লেংথ, উইথ আর হাইট খুবই ইম্পর্ট্যান্ট। তুমি দেখবা যে ফেসবুকের মধ্যে তুমি কিন্তু বিভিন্ন সাইজের ছবি কিন্তু আপলোড করতে পারো। কারো ছবি দেখবা তুমি একটু এত বড়, কারো ছবি এতটুকু, তুমি কিন্তু মোটামুটি একটা রেশিওতে ফেসবুকের ছবি আপলোড করতে পারো। অথবা তুমি যদি ওয়েবসাইটে চিন্তা করে দেখো, দেখবে যে কখনো, বা তুমি ওয়েবসাইট দরকার নাই, তুমি যদি পত্রিকার দিকে তাকাও, প্রথম আলো পত্রিকার দিকে দেখবে প্রথম ছবিটা বিশাল বড়, কারণ ওই বিশাল বড় ছবির জন্য অনেক টাকা নেয়। আবার কিছু কিছু ছবি ছোট ছোট, কারণ তারা অল্প টাকা দিচ্ছে, তাদের ছবিও ছোট করে দিচ্ছে, বুঝছো? এরকম তুমি ওয়েবসাইটের মধ্যে দেখবা যে ছোট বড় মিডিয়াম সাইজের ছবি থাকে। তাহলে এই ছবিগুলোর নিশ্চয়ই কি একটা হাইট আর লেন্থ থাকে, একটা রেশিও থাকে। তো এটাই হচ্ছে অ্যাট্রিবিউট, যে উইথ আর হাইট। উইথ হচ্ছে তোমার সাইজ নির্ধারণ করে, মানে উইথ আর হাইট হচ্ছে মানে সাইজ নির্ধারণ করবে যে এটা আসলে ছোট হবে নাকি বড় হবে। তুমি আসলে ছবিটাকে ছোট করে নাকি বড় করে প্রদর্শন করাতে যাচ্ছ তোমার ওয়েবসাইটে। তো এটা সিনট্যাক্সটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউ চলে আসে। এমসিকিউ, এমসিকিউ, যে আমাদের ওয়েবসাইটে আমরা যদি ইমেজ যোগ করতে চাই, তাহলে তার ক্ষেত্রে যে সিনট্যাক্সটা ইউজ করা হয় সেটা কি? সেটা হচ্ছে আমরা ইমেজ সোর্স এসআরসি লিখবো ইকুয়াল ইউআরএল, বা তুমি এখানে চাইলে অন্য কোনো নামও ইউজ করতে পারো, অথবা তুমি কোনো একটা লিঙ্কও দিয়ে দিতে পারো। সিনট্যাক্স, যতটা ফোল্ডার থাকবে ততটা স্ল্যাশ দিতে হবে। যেমন ইমেজ সোর্স এ স্ল্যাশ বি স্ল্যাশ, এটা হলো তার নাম, সিক্রেট ফাইল ডট জেপিজি। এটা আবার কি? ধরে নাও যে তোমার একটা ছবি আছে অনেক সিক্রেট, হতে পারে তোমার নিজের, হতে পারে তোমাদের কাপল ছবি,
তুমি চাচ্ছ না যেটা কেউ দেখো, কারণ তোমার ফোন সবাই হাত দেয়। তখন তুমি এরকম করতে পারো, দেখো তোমার ল্যাপটপের মতো চিন্তা করতে পারো, এখন মোবাইলের ক্ষেত্রে এটা হয়ে থাকে, তুমি যখন ড্রাইভের মধ্যে কোনো কিছু করো তখন এরকম করা যায়। সাপোজ ধরে নাও যে তুমি এখানে একটা ফোল্ডার তৈরি করলা, নাম দিলা হচ্ছে এ ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে তুমি আরেকটা ফোল্ডার দিলা, নাম দিলা হচ্ছে বি, মানে ভেতরে কিছুই নাই। এরপর তুমি আরেকটা ফোল্ডার দিলা, নাম দিলা হচ্ছে সি। এবার তুমি আরেকটা ফোল্ডার দিলা, নাম দিলা এবার সিক্রেট। এখানে তোমার সেই সিক্রেট ছবিটা আছে। অর্থাৎ এ ফোল্ডারে ক্লিক করলে বিতে নিয়ে যাবে, বি ফোল্ডারে ক্লিক করলে সিতে, সি ফোল্ডারে ক্লিক করলে সিক্রেটে নিয়ে চলে যাবে। ওকে, ওয়েট, শেষ করি, হয়ে যাবে শেষ। এ বি সি তারপর সিক্রেট। তো এরকম ফোল্ডার তোমরা অনেকে তৈরি করতে পারো, ঠিক আছে? এরকম ফোল্ডার তোমরা তৈরি করতে পারো। তো একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, তো তুমি এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে তুমি এরকম ফোল্ডার ক্রিয়েট করতে পারো। তো তুমি যদি ওয়েবসাইটে এরকম ফোল্ডার ক্রিয়েট করতে চাও যে এখানে কিছু পাবে না, তারপরে গেলে ছবিটা পাবে, তো তুমি তখন এইটাকে এইভাবে করতে পারবা কোড আকারে, যে ইমেজ সোর্স ইকুয়াল টু দিবা এ স্ল্যাশ বি স্ল্যাশ আবার সি দিলা, তার মানে এরকম ততগুলো তোমার ফোল্ডার তৈরি হতে থাকবে, স্ল্যাশ দিলে ততগুলো ফোল্ডার তৈরি হবে। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে আসলে ইমেজের নাম। এটা হচ্ছে কি বলতো, তোমার যে ইমেজটা থাকবে, প্রত্যেকটা ইমেজে কিন্তু নাম থাকে, তুমি দেখবা নাম বা সংখ্যা থাকে। তুমি তোমার যে কোনো একটা ছবি তুলবা, তারপর ওই ছবি তুমি ডেসক্রিপশনে যদি তুমি যাও, তুমি দেখবা যে সেখানে নাম থাকে একটা। সেই ছবি জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, জেপিইজি থাকতে পারে, যে কোনো নামে থাকতে পারে কিন্তু ডট দিয়ে। তো এটা তার নাম, আমি নাম দিলাম তোমার যে ছবিটা, সেটার নাম হচ্ছে সিক্রেট ফাইল। এই জন্য সিক্রেট ফাইল দিচ্ছি এখানে। এই যে ছবিটি এ ফোল্ডারের ভেতরে বি ফোল্ডারে আছে, আর আমরা এটা ক্ষেত্রে কি বলবো, ছবিটি এ ফোল্ডারের ভেতর, বি ফোল্ডারের ভেতর, সি ফোল্ডারের ভেতরে সিক্রেট অবস্থাতে আছে, সিক্রেট ফাইলে, সিক্রেট ফোল্ডারে আছে। তার মানে এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা আমি ফোল্ডার ইউজ করে তারপর আমি এখানে এসে ছবিটা রাখছি, ঠিক এরকম। আর এগুলো তুমি জাস্ট এমসিকিউ এর জন্য রাখবা, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য রাখবা, এমসিকিউ। যে জিপ ফাইল বলতে কি বোঝায়, বিএমপি ফাইল বলতে কি বোঝায়, বিএনপি না বিএমপি, ঠিক আছে? পিএনজি বলতে আসলে কি বোঝায়, ফুল মিনিং, জেপিজির ফুল মিনিং কি, বা জেপিইজির ফুল মিনিং কি, এগুলো তোমরা একটু জাস্ট মনে রাখবা। কিসের জন্য? এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এখন আমরা নিম্নোক্ত ওয়েব পেজটি HTML কোড লিখো। এখানে তোমরা একটা ছবি দেখতে পারতেছো, এবং এখানে নামও দেওয়া আছে। হ্যাঁ, তোমরা হয়তোবা সবাই তোমাদের হৃদয় ভাইয়াকে চিনো, এটা হচ্ছে তোমাদের সেই হৃদয় ভাইয়া। তো তার একটা ছবি নেওয়া হয়েছে, এবং আমরা হচ্ছে তার এই ছবিটা আমাদের ওয়েবসাইটে ভিজিবল করতে যাচ্ছি। তা আমরা এখন কিভাবে ওয়েবসাইটে ভিজিবল করব, চলে সেটা একটু দেখি। তো প্রথমেই আমরা যেভাবে লিখি, এক্সক্লেমেটরি ডক টাইপ HTML, তারপর আমরা কি লিখবো, HTML, তারপর আমরা লিখবো হচ্ছে হেড ক্লোজ করে দিব। তারপর আমরা কি লিখবো, বডির ভিতরে প্রথমে একটা লাইন আছে, দিস ইজ পিকচার, তাহলে আমরা লিখবো হচ্ছে প্যারাগ্রাফ, দিস ইজ পিকচার, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তুমি চাইলে এখানে ব্রেকও দিতে পারো, ব্রেক ডাউন করে নিচের দিকে দিতে পারো, ব্রেক ডাউন দিতে পারো, ঠিক আছে? ব্রেক করে দিলাম। ওকে, এরপরে আমরা ইমেজটা দেখি, ওটার পর আমরা ইমেজ দেখতেছি। তো ইমেজে আমাদের সিনট্যাক্সটা কি ছিল? ধরুন আমরা প্রথমে পি দিয়ে শুরু করলাম, প্যারাগ্রাফ নতুন করে দিলাম। আমাদের সিনট্যাক্সটা কি ছিল? ভাই ইমেজ সোর্স। ওকে, তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ইমেজ, IMG, ইমেজ SRC। দেখো ইমেজের সোর্সটা তারা তোমাকে দিয়ে দিচ্ছে, হৃদয় ডট পিএনজি, এটাই সোর্স, তার নামটা এখানে দিয়ে দিচ্ছে তারা। তাহলে আমরা এখানে তার নামটা দিলাম, হৃদয় ডট পিএনজি, তার সোর্সটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, এখন তার সোর্সটা দিলে এখানে হবে না, এখানে খেয়াল রাখতে হবে আমরা হৃদয়কে আসলে ছোট নাকি একটু বড় নাকি আরো বড়, কি আকারে দেখাতে চাই, এটা আমাকে একটু উল্লেখ করে দিতে হবে। তো এখানে দেখো যে 100 ইন্টু হচ্ছে 200 দেওয়া আছে,
তার মানে প্রথমেটা হচ্ছে উইথ, তারপরটা হচ্ছে কি বলতো হাইট। তার মানে তার উইথ আর হাইট হচ্ছে আমরাই নির্ধারণ করে দিব যে ও ছোট হবে নাকি বড় হবে। তারপরে একটু নিচে লিখতেছি, আমি বললাম যে তার উইথ হবে কত, উইথ হবে হচ্ছে 100 পিক্সেল, আর তার হাইট হবে কতটুকু, HEIGST, হাইট হবে কতটুকু, হাইট হবে হচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, এরপর আমি এটাকে ক্লোজ করে দেব। দেখো এতটুকু জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে তার উইথ আর হাইট হচ্ছে আমরাই নির্ধারণ করে দিব। ঠিক আছে, তবে এরপর আমরা পি শুরু করছি, পি আমরা এখানে ক্লোজ করে দিব, পি শুরু করছি, পি ক্লোজ করে দিব। এরপরে কি, এরপর আমাদের বডি ক্লোজ করে দিব, আমরা এতটুকুই বডি ক্লোজ করে দিব। তারপর আমরা হচ্ছে HTML ক্লোজ করে দিব, HTML ক্লোজ করে দিব। তারপরে আমাদের থাকবে ইমেজ সোর্স ফাইলটা, সোর্স তাদের অবশ্যই বলে দিবে যে কোথা থেকে আমরা সোর্স করব, এটা লিখলাম। তারপরে উইথ আর হচ্ছে কি বলতো হাইট, উইথ আর হাইট, এই তো। এখন এই জায়গাটাতে একটু কথা আছে, এই জায়গাটাতে একটু কথা আছে, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে এই ছবিটা প্রদর্শিত না হয়, তখন আমরা হচ্ছে এটার অল্টারনেটিভ লেখা দ্বারা আমরা এই ছবিটাকে আমরা প্রকাশ করতে যাচ্ছি। তখন আমাদের এখানে একটা কথা লিখতে হবে, কথাটা আমি একটু বইয়ের ভাষাতে লিখে দিই, যে যদি আমাদের এইটা চিত্রটা যদি প্রদর্শিত না হয়, এখানে লাইনটা একটু আমি স্পষ্ট করে বইয়েরটাই লিখে দিই, কোনো কারণে ছবি প্রদর্শিত না হলে টেক্সট প্রদর্শন, টেক্সট প্রদর্শন, প্রদর্শন, টেক্সট প্রদর্শন। আর সেই টেক্সট প্রদর্শনটা কি হবে, ঠিক আগেরটার মতোই থাকবে, যে তোমার ইমেজ সোর্স এটাই থাকবে। এখানে আমাদের কে ছিল, হৃদয় ডট পিএনজি, অল্টারনেটিভ হচ্ছে আমাদের হৃদয়, যেহেতু হৃদয় এটা নাম, তার মানে হৃদয় হচ্ছে অল্টারনেটিভ। তার মানে ধরে নাও যে কোনো কারণে এই চিত্রটা হৃদয়ে আসতেছে না, তখন যেন আমি মানুষজনকে বুঝাইতে পারি যে হৃদয়ের ছবি নাই তো কি হচ্ছে, হৃদয়ের নাম তো লিখা আছে। অল্টারনেটিভ টেক্সট দ্বারা আমি এটাকে হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শন করাবো, যে আমার ছবিটা আসতেছে না, তখন আমি যেন তাদেরকে বুঝাতে পারি ঠিক আছে এখানে আমাদের হৃদয়ের ছবি ছিল, হৃদয়কে দেখা যাচ্ছে না, তো এই জন্য হচ্ছে আমরা টেক্সট দ্বারা এটাকে হচ্ছে প্রদর্শন করাবো। তো তখন আগের পুরোটাই থাকবে, শুধুমাত্র এখানে এক্সট্রা একটা তোমার হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাড হয়ে জাস্ট হৃদয়, তখন এই টেক্সটটাই উঠে যাবে, হৃদয় নামের টেক্সটটা উঠে যাবে। এই তো, যদি এখানে কখনো হৃদয় না থাকে, যদি হৃদয়ের অন্য কারো নাম থাকতো, তখন আমরা শুধুমাত্র তার নামটা লিখে দিতাম, যেখানে সেই আসলে থাকার কথা ছিল। এই তো, তো তুমি এই লাইনটা মানে এটার পরে তুমি এটা লিখে দিতে পারো যে কোনো কারণে যদি ছবিটা প্রদর্শিত না হলে টেক্সট প্রদর্শন। তাহলে আমরা টেক্সটটাকে কিভাবে প্রদর্শন করাবো, তো আমরা এই পুরো জিনিসটা মানে এখান থেকে দেখো যে এই পুরো জিনিসটাই কিন্তু আমরা এখানে কপি করছি, পুরো জিনিসটা লিখছি, শুধুমাত্র এক্সট্রা আমরা এটা লিখছি, অল্ট ইকুয়াল টু হচ্ছে হৃদয়, আর কিছু না। ওকে, তো এরপর আমরা হাইপার লিঙ্ক দেখবো নেক্সট ক্লাসে। তারপর আমাদের বাকি আর 2-3টা টাইপ আছে, এই 2-3টা টাইপ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করে ফেলতে পারবো, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের MCQ আর 2-1টা আমরা CQ দেখে ফেলতে পারবো এই ক্লাসে। এরপর তোমরা আশা করি সবকিছুই পারবা। তো মনে রাখবা যে তোমরা এই ক্লাসগুলো বা বেসিক ক্লাসগুলো তোমরা যত ভালো করে করবা, তোমরা কিন্তু বোর্ডের প্রশ্নগুলো তত ভালো করে সলভ করতে পারবা। আর এর আগে এটা আবার বুঝান ভাইয়া, তুমি কোন জায়গাটাতে বুঝো নাই? দেখো প্রথমত হচ্ছে যে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তারপর হচ্ছে দেখো কি লেখা আছে, দিস ইজ পিকচার, তাহলে অবশ্যই প্যারাগ্রাফের মধ্যে দিস ইজ পিকচার লিখলাম। এরপর আমরা একটা ছবি দেখতেছি, তো পি মানে কি, প্যারাগ্রাফ দিয়ে আমরা শুরু করতেছি। তো যদি ছবি থাকে তখন তোমাকে লিখতে হবে কি, ট্যাগ আকারে এইভাবে লিখবা, সিনট্যাক্সটাকে আমরা এইভাবে দেখে আসছিলাম যে ইমেজ সোর্স, তোমাকে অবশ্যই তারা সোর্স ফাইলটা দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দিবে, কোথায় থেকে তার উৎস এটা বলে দিবে। তার উৎস বলছে কি হৃদয় ডট পিএনজি, তাহলে আমরা কি লিখবো, ইমেজ সোর্স ইকুয়াল টু অ্যাট্রিবিউটটা কি হৃদয় ডট পিএনজি, উৎসটা আমাকে বলে দিছে। এরপরে এই ছবিটার সাইজটা আমাকে অবশ্যই তারা বলে দিবে, যে ওটার উইথ কতটুকু আর হাইট কতটুকু, এটা বলে দেবে। প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে কি বলতে হাইট।
তারপর আমি তো আগে এটা লিখলাম, যে উৎসটা আগে আমি লিখলাম, উৎসটা লেখা শেষ। এরপর আমাকে লিখতে হবে তার উইথ কতটুকু আর হাইট কতটুকু। তার উইথ হচ্ছে তোমার এটা, আর হাইট হচ্ছে তার এটা। উইথ আর হাইট আমি লিখে ফেললাম। এরপর আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর আমি হচ্ছে প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিলাম। কিন্তু এখন কোনো কারণে যদি এই ছবিটা প্রদর্শিত না হয়, তখন আমরা হচ্ছে এই জায়গাটাতে হৃদয়ের ছবি যে ছিল এটা আমার ওয়েবসাইটে প্রদর্শন হচ্ছে না, তখন আমি হচ্ছে এই জায়গাতে টেক্সট দিয়ে যেন তোমাকে বুঝাতে পারি যে এইটা আসলে হৃদয় ছিল। ছবি নাই তো কি হচ্ছে, বাট এখানে হৃদয়ে থাকার কথা ছিল। তো এই জন্য হচ্ছে আমাকে একটা অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে, এই জন্য আমাকে টেক্সট এখানে ব্যবহার করতে হবে। তো এই জন্য তুমি লিখবা যে কোনো কারণে যদি ছবি প্রদর্শিত না হলে টেক্সট প্রদর্শন, যদি ছবির জায়গায় টেক্সট থাকবে, তখন হচ্ছে কি লিখবা, এই পুরো জিনিসটা হচ্ছে তুমি আরেকবার লিখলা এখানে। তারপর তুমি এখানে এক্সট্রা শুধুমাত্র হচ্ছে একটা অ্যাট্রিবিউট নিয়ে আসবা, ALT অল্টারনেটিভ ইকুয়াল টু হৃদয়, তখন এটা হৃদয় নামটা চলে আসবে। HTML এর ফার্স্ট লেকচারটা কই পাবা? এটা ওয়েবসাইটের মধ্যে পাবা, গ্রুপের মধ্যেও আছে, তবে গ্রুপের মধ্যে থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস। তো পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে লেকচার নাম্বার 3-তে। রুটিনের অনুযায়ী লেকচার নাম্বার 3 যথাসময়ে চলে আসবে ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটাতে যদি কোনো কিছু না বুঝো, স্লাইডটা দেখবা, প্রদর্শিত না হলে সব দোষ হৃদয় ভাইয়ের। ইয়েস, ঠিক। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবা। টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।